discussion on a matter of urgent public importance for short division. সবার পরবর্তী কার্যসূচির জন্য ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন মাননীয় বিরোধী দলনেতা সুজিত চৌধুরী এনেছেন recent devastating natural calamities in Tripura which has claimed more than 30 lives and in the case of unprecedented amount of properties, agriculture, social infrastructure. এবং আমার সদস্য সুদীপ রায় বর্মন এনেছেন সম্প্রদায়কে ভয়াবহ বন্যা সরকারি বেসরকারি এবং ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর বিধির বাস্তব মানুষের বলে পৃথক উল্লেখ দিয়েছেন। যেহেতু নদীর বিষয়বস্তু কার্যত একই এবং সম্প্রতি ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের সফলগুলো সেই নদীকে গুরুত্বতা করে প্রথমে মাননীয় বিরোধী দলনেতা ওনার অনেক নির্দিষ্ট আলোচনা শুরু করবেন। ওনার বক্তব্য শেষ হওয়ার পর মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন ওনার অনেক নির্দিষ্ট বক্তব্য রাখবেন। যেহেতু শর্ট ডিসকাশন আলোচনা নির্দিষ্ট সমাবেশ শেষ করতে হবে সেহেতু বক্তব্যের সংক্ষেপে সুন্দরভাবে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আলোচনার জন্য আপনি অনুরোধ দিয়েছেন, তো সকালেও এই বিষয়ে একবার হয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনার সময়তে রাজ্যের থাকলে খুব ভালো হতো। আবার আমার বলতে হচ্ছে কারণ অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে গেছেন, এটি হবে। কিন্তু যে বিপর্যয় এ রাজ্যে অর্ধেকের বেশি এ রাজ্যের জনসংখ্যাকে প্রভাবিত করেছে এবং তার প্রভাব আরো বহুদিন থাকবে, এটা মোকাবেলা করতে হবে আমাদের সকলের। কাজে নিশ্চয়ই যে বিষয়ই হোক এর থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এটা মনে করি না, থাকা দরকার ছিল। যাই হোক, আমি খুব 2 পয়েন্ট আমার বক্তব্যকে উপস্থিত করব। এটা আমাদের সকলেরই অবগত, আমরা সকলেই এর মধ্যে আমাদের সাধ্য অনুসারে যথাসম্ভব আমরা ইনভলভ হয়েছি এবং ইনভলভ আছি। আমরা এ রাজ্যের 40 লক্ষ মানুষ গত 19, 20, 20, 21 এবং 23 তারিখ অর্থাৎ প্রায় 5 দিন ধরে যে অতি বর্ষণ করাচ্ছে, অতীতে এরকম হয়নি, এরকম না। আমার এই বাল্যকালে আমি লিখেছি যে এক শনিবারে বৃষ্টি শুরু হয়েছে একই ধরনের, পরের শনিবারে থেমেছে, কিন্তু তখন এই 2024 যে ধরনের মানে ব্যাপকতা, ভূমিধস এবং বসতি জলমগ্ন হওয়া ক্ষতি, সেগুলো হয়নি। কেননা তখন যে ইকোসিস্টেম, পাহাড়ে গাছগাছালি ছিল, এগুলো জল ধরে রাখতে পারত। চট করে আমাদের নদী নালাগুলি সব ডুবে যায়, ভাসিয়ে নেই। এটা সারা বিশ্বব্যাপী যে এখন এই যে প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আলোচনা হচ্ছে, এটা এখন আর বিশেষজ্ঞদের আলোচনার বিষয় না। এটা কমনার্সদের, প্রত্যেকটা নাগরিকের যে আগামী দিন এটা নিয়ে আমাদের আরো সতর্ক হতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটাই এবারে এই অতিবৃষ্টির ফলে, বর্ষণের ফলে যে ব্যাপকতা, এটা আমাদেরকে আবার সতর্ক করে গেল। তো এখন দেখা গেছে আবহাওয়া দপ্তর যে হিসাব দিয়েছে যে
বছরে আমাদের এখানে গড়ে যে পরিমাণ বৃষ্টি হয় তার থেকে কোথাও প্রায় দ্বিগুণ। সে কারণে আমাদের রাজ্যের সবকটি নদী নালা এগুলি তার বিপদ সীমার ঊর্ধ্বে সম্ভবত শুধু একটা জমি নদী, এটা বাদে 12টা নদীর মধ্যে 11টা নদী বিপদ সীমার ঊর্ধ্বে এই ঘটনার দিন ধরেই সেখানে জল হয়ে গেছে এবং সরাসরি যেমন প্রায় কয়েক লক্ষ 4-4.5 লক্ষ মানুষকে তাদের ঘর ছাড়া বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে গেছে, তাদের জীবন সম্পত্তি সবকিছু, এবং তাদেরকে নানা যে আশ্রয়স্থলে আশ্রয় নিতে হয়েছে। এখনো বেশ কিছু পরিবার এইভাবে আশ্রয়স্থলে সেখানে রয়েছে এবং তার সাথে হল ক্ষতি, ঘর ঘরে একদম ভূমিধসের কারণে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, একেবারে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া এবং জলে ডুবার ফলে বিশেষ করে মাডুয়া সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া। তার সাথে কৃষি আমাদের রাজ্যের প্রধান অর্থনীতি, যে সেক্টরের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন জীবিকা বা তাদের আয় ইত্যাদি ব্যবস্থা হয়, এই কৃষি প্রায় 90% ধ্বংস হয়ে গেছে। এটা পুনরুদ্ধার করা আগামী দিন জায়গা এবং ঘরবাড়ির পরিমাণ যেরকম রাস্তা ঘাট, সরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল, তার সাথে সেচ, পানীয় জল, বিদ্যুৎ, এটা ব্যাপকতরভাবে ধ্বংস হয়েছে। বহু জায়গায় এখনো যোগাযোগ ব্যবস্থা এখনো শুরু হয়নি, বিদ্যুৎও সেরকম চালু হয়নি, কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তার চেয়ে বড় কথা হলো যে সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায়, তাদের রুজি রোজগারের একটা ব্যাপক সংকট এটা দেখা দিয়েছে। এগুলো নিশ্চয়ই সরকারের তরফ থেকে রেভিনিউ ডিপার্টমেন্ট এগুলো সংগ্রহ করেছে। এগুলি সত্য তথ্যটা আমাদের কাছে থাকার কথা না, এটা আমরা শুনতে পাবো। তারা জানাবেন যে সরকার এগুলোকে কি অ্যাসেস করেছে। এই দুর্যোগ মোকাবেলা সেখানে এবার একটা খুব ভালো জিনিস দেখা গেছে, সেটা হলো যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব, রাজনৈতিক দল, গণসংগঠন, তারাও ব্যাপকভাবে তারা নেমেছেন, যার যার সাধ্য তার নিয়ে তারা নেমেছেন। এটাও এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এটা বিরাট একটা আশাব্যঞ্জক দিক, না যে মানুষের বিপদের সময় মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষের জন্য। যে কারণে এত ব্যাপকতা হওয়া সত্ত্বেও যে কিছুটা এত অসুবিধার মধ্যেও মানুষ হাসতে পারছেন, আবার উঠে দাঁড়াবার সাহস তৈরি করতে পারছেন, নিচে উঠে দাঁড়াবেন। এবং সেই জায়গায় সরকারের তরফ থেকেও কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা চেষ্টা করেছে। এই জায়গাতে কোনো দোষ খোঁজা, নাই খোঁজার ব্যাপার না। তবু যে কোনো কাজে, ভালো কাজেই হোক বা যে কোনো কাজে যদি কোনো দুর্বলতা থাকে তা যেমন আমরা চিহ্নিত করতে পারি, আবার যেগুলো সফলতা, যেমন বললাম যে সাধারণ মানুষ যেগুলো এগিয়ে এসছে, এটা বিরাট একটা আশাব্যঞ্জক দিক। এবং আগামী দিনেও আমাদের এই রিকনস্ট্রাকশনে এই যে স্পিরিট, এটা আমাদের সকলকেই সুবিধা প্রদান করবে, সাহস যোগাবে, শক্তি দেবে, এটা আসলে
সেখানে একটা দুর্বলতার দিক না বললে বোধ হয় মানে মানে আগামী দিনের জন্য এটা খুব থেকে যাবে। সেটা হলো যে আবহাওয়া দপ্তর এই যে বৃষ্টির পরিমাণ প্রায় ডাবল হয়ে গেল গতবারের তুলনায়। এই কোথাও কোথাও মোর দেন এই 300 mm 307 mm ওভারপুরে, বিলোনিয়াতে 324 mm। কিন্তু এরকম ব্যাপক বৃষ্টি হবে, নদী নালা সমস্ত এই কুল ছাপিয়ে যাবে, কৃষি নষ্ট হবে, এটা রক্ষা করা যাবে না। কিন্তু বাড়ি ঘর বা বাড়ি ঘরে যে সমস্ত সম্পত্তি বা কিছু লোক এই বন্যা চলে এসে গেছে, আগাম তাদেরকে সতর্ক করে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে ধরনের সতর্কীকরণ করা দরকার ছিল, সাধারণ বৃষ্টি হবে এরকম ঘোষণা ছাড়া এর থেকে বেশি হয়। এটা আমাদের আগামী দিন দেখা দরকার যে না, এই দপ্তর যদি কোথাও দুর্বলতা থাকে এটাকে আগামী দিন যাতে এরকম না হতে পারে। এবং তার সাথে আমরা দেখেছি এরকম ঘটনা হলে বা ঘটনাকে আজ করে প্রশাসনের তরফ থেকে কিছু প্রস্তুতি অ্যাডভান্স নেওয়া হয়। এই কারণে এনডিআরএফ হয়েছে, এসডিআরএফ হয়েছে। তার উপরন্তু যে প্রত্যেক জেলাতে জেলা শাসকের নেতৃত্বে কিছু নাগরিককে এরকম ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করবে তাৎক্ষণিক তারা ভূমিকা নেবে, কিছু ট্রেনিং ইত্যাদি নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এবং তার সাথে কিছু উপকরণ যেমন নৌকা হোক বা শুকনা খাবার উদ্ধার করে নিয়ে আসবে। এটা দেখা গেছে যে বিশেষ করে যে দুটা জেলা সাংঘাতিকভাবে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, গোমতী জেলা, দক্ষিণ জেলা, যে এই সংস্থাগুলি সেরকমভাবে তৈরি না। তৈরি ঘরে কতগুলি কন্ট্রোল রুম করেছে, কিছু নাম্বার দেওয়া হয়েছে, সেখানে ফোন করলেও সেই ফোনকে উঠায় না। এই সমস্ত কাজে যারা নেতৃত্ব দেন, কোঅর্ডিনেট করবেন, জেলা শাসকের অফিস বা মহকুমা শাসকের অফিস, তারা সেগুলো প্রস্তুত না। এটা কাউকে দোষারোপ করার প্রশ্ন করছি না, কিন্তু ফর দ্য ফিউচার এরকম ল্যাপসেস যাতে না হয়, যাতে সেই কারণে আমাদের ক্ষতির পরিমাণ, এই যে ডিজাস্টার আরো বেশি ডিস্ট্রেস না আনতে পারে, সেজন্য এই বন্যা আমাদের এটা একটু সতর্ক করে গেল, দেখিয়ে গেল যাতে আমরা এর থেকে আগামী দিন আরো ভালো প্রস্তুতি আমরা নিতে পারি। এবার আরেকটা বিষয় দেখা গেছে, বন্যায় যেমন সমতল জায়গাতে বা নিচু জায়গাতে কৃষির ক্ষতি করেছে, বাড়ি ঘরের ক্ষতি করেছে, দোকানপাট বাজার এগুলো নষ্ট করেছে, প্রায় সমপরিমাণ পাহাড়ি এলাকাতে ত্রিপুরার যে পাহাড়ের যে মাটি, এটা এখনো ঠিক সেরকম ভাবে মানে তার ফরমেশন এখনো অতীতেও বৃষ্টি হয়েছে, কিন্তু সেরকম ভাবে ধস নামতে, ল্যান্ডস্লাইড হতে আমরা আগে দেখি। এর অন্য কারণও হতে পারে আমাদের যে ভেজিটেশন ইকোসিস্টেমের মধ্যে জীবন জীবিকার নানা ধরনের এক্সপানশনের জন্য নতুন প্ল্যান্টেশন আমরা এনেছি। যেমন এক সময়তে আমাদের দেশি যে সমস্ত গাছ গাছালি, সেই জায়গাতে অর্থনৈতিক প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে আমরা এক্সোটিক যেমন রাবার করেছি ব্যাপকভাবে। তো দেখা গেছে এই যে এই ভূমিধসের ফলে বা বন্যার ফলে যে তখন পরিষদ মন্ত্রী বলছিলেন টোল মৃত্যু 33 হয়েছে, আমার মনে হয় এই 33-এর মধ্যে প্রায় 21-22 জনই হবে আউট অফ ল্যান্ডস্লাইড, অর্থাৎ মোর দেন হাফ। কিভাবে? টিলার নিচে বাড়ি বানিয়েছে, গোটা টিলা এই বাড়ির উপর ভেঙে পড়েছে। সাতক্ষীরা মহকুমাতে পশ্চিমী দুয়াজা পাড়া, যেখানে 7 জনের মৃত্যু হয়েছে, 2টি পরিবারে, নিশ্চয়ই
সেখানকার মাননীয় বিধায়ক তিনি গেছেন, আবার অন্যরাও গেছেন, দেখেছেন যে জায়গায় যে বাড়িটা এই ভূমিধসের কারণে সম্পূর্ণভাবে ডুবার ভিতরে ডুবে গেছে, অর্থাৎ তার উপর মাটি পড়েছে, কিন্তু 7 জন শুধু মানে হিউম্যান লাইফ না, হিউম্যান বিং না, সেখানে গরু বাবার আরো অন্যান্য যে লাইফস্টক এটা একই সাথে বিউরিট হয়েছে। কিন্তু যে টিলা থেকে মাটি এসেছে এটা অনেক দূরে, যে সেখান থেকে মাটি এসে ওই বাড়িটাকে ধসিয়ে নিয়ে গিয়ে ডুঙ্গাতে ফেলে দেবে, এটা কল্পনা করা যায়। কারণটা কি? আমাদের লাইফ প্র্যাকটিসে যে পরিবর্তন এসেছে গত এই 15-20 বছরে বা 20-30 বছরে, যে রাবার প্ল্যান্টেশন ইত্যাদি, এটা আমাদের মাটির মধ্যে ধরে রাখতে পারছে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখেন ল্যান্ডস্লাইড। আরেকটা এরকম চোলাইবাড়ি কনস্টিটুয়েন্সির মধ্যে কাইয়ারাম পাড়া একজন পুরুষ সেখানে এখনো এই ভূমিধসে মাটি চাপা পড়ে আছে, তার উদ্ধার করা সম্ভব হয়নি। মাননীয় আমাদের নোয়াদিয়া সাহেবের কনস্টিটুয়েন্সিতে সেখানেও দেখার আমার সুযোগ হয়েছে যে একই ধরনের চিত্র। এবং এতে শুধু যে হিউম্যান লাইফ লস না, ত্রিপুরাজ্যের অর্থনীতিকে দাঁড় করানোর ক্ষেত্রে রাবার প্ল্যান্টেশন একটা বিরাট ভূমিকা নিয়েছে। আবার এবারে এই ভূমিধস এবং প্রতিবর্ষণে এটা এক ধরনের বিলেনেরও ভূমিকা নিয়েছে। ফর দ্য ফিউচার হাউ সাইন্টিফিক্যালি উই ক্যান ম্যানেজ এটা আমাদের দেখা দরকার। বা আগামী দিন যে এরকম আরো বহু মানে বাড়ি ঘর জীবন সম্পত্তি হানি হতে পারে, এটাও আমাদের এবার এই শিক্ষা দিয়ে। এখন এই জায়গায় রিলিফ অপারেশন যেগুলো হয়েছে বা হচ্ছে, আমি সেই ক্ষেত্রে আমার বক্তব্যকে আর লম্বা না করে আমি সুনির্দিষ্টভাবে কয়েকটা প্রস্তাব এই হাউসের বিবেচনার জন্য, অর্থাৎ সরকারের তরফ থেকে এটা স্বাভাবিক এরকম একটা ক্যালামিটি হলে পরে আমাদের এই কত রাজ্যের কেন বহু বড় রাজ্যেও উত্তরপ্রদেশে হোক বা পশ্চিমবাংলা, আসাম বা কেরালা, তাদেরকেও শুধু এনডিআরএফে যে ধরনের সাহায্য পাওয়া যায় তা দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব হয় না। তাকে স্পেশালি ইউনিয়ন গভর্নমেন্টকে সেই সমস্ত রাজ্যের জন্য বা সেই সমস্ত অঞ্চলের জন্য শুধু টাকা পয়সার দিক থেকে না, আরো অন্যান্য দিক থেকে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রোগ্রাম নিয়ে সেই ভূমিকা পালন না করলে পরে সেই সমস্ত রাজ্যের পক্ষে তাদের আবার স্বাবলম্বী উঠে দাঁড়ানো, অর্থনীতিকে পুনর্গঠন করা, এগুলি সম্ভব হয়ে ওঠে। তো আমি এই জায়গায় বলবো, সুনির্দিষ্টভাবে কয়েকটা প্রস্তাব দিতে চাই, এই হাউস বিবেচনা করুন। রাজ্য সরকারের অ্যাক্টের মধ্যে তারা এগুলি করতে পারেন। সমস্ত কাজ করতে গিয়ে শুধু অর্থের প্রশ্ন না, অর্থের পাশাপাশি কিছু উদ্যোগ, কিছু প্রসেস এই ক্ষেত্রে এগুলো নেওয়া। যেহেতু এটা ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীও ত্রিপুরা এটা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সারা দেশের অন্যান্য মানুষও, এবং যে কারণে এই ত্রাণ সাহায্যে আমাদের রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্য সরকার তারা নানাভাবে সাহায্য পাঠাচ্ছেন বা তাদের উদ্বেগ প্রকাশ করছেন, আমাদের সাথে সমবেচিতারা হচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা বিষয় যাতে আমাদের হাউস থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলতে পারি এবং রাজ্যের মধ্যেও আগামী দিন এই আমাদের ইকোনমি রেস্টোরেশন এবং যে সমস্ত ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, 100% কম্পেনসেশন তো কখনই দেওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট তারা সেরকমের উঠে দাঁড়ানোর সুযোগ তারা পায়, সেই ব্যবস্থা করার জন্য আমি সুনির্দিষ্ট একটা প্রস্তাব দিতে চেয়েছি। সেটা হলো এ যাবৎ ত্রিপুরার যে ঘটে যাওয়া ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয় থেকে উত্তরী
প্রথম ভূমিধসের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় পর্যায় হিসাবে ঘোষণা করা হয়, ন্যাশনাল ডিজাস্টার। আমি দেখেছি রাজ্য সরকার তারা ঘোষণা করেছেন যে হোল স্টেটকে ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া। আমার মনে হয় এতে যে আমাদের সেন্ট্রাল অ্যাটেনশন ড্র করার ক্ষেত্রে বা সুবিধা পাওয়ার ক্ষেত্রে খুব বেশি হবে না। আমরা এই ডিমান্ড আমরা রাখতে পারি যে এটাকে ন্যাশনাল ডিজাস্টার, জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। এই বিপর্যয়ে যে সকল ব্যক্তি মারা গেছেন তাদের নেক্সট কিনকে, তাদের পরিবারগুলোকে 4 লাখ টাকা অন্যান্য যে কোনো ইয়েতেই দেওয়া হয় SDRF রেটে। ঠিক আছে, 4 লাখ বা 5 লাখ আমি দাবি করছি যে আমাদের এর পক্ষ থেকে এটা 50 লক্ষ টাকা করে প্রত্যেক মাথা পিছু দেওয়ার ব্যবস্থা করা হোক। 3, প্রত্যেকটি মহকুমা ব্লক ভিত্তিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সমন্বয়ে এই যে ইন্ডিভিজুয়াল, এমনিতে দক্ষিণ জেলার একটা রিভিউ মিটিংয়ে থাকার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি পিডব্লিউডি, ওয়াটার ইস্যু, ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেশন, প্রায় সবাই আমার দপ্তরে এত টাকা ক্ষতি হয়েছে বলে একটা থোক কথা বলছে। এগুলো কতটুকু একেবারে স্পেসিফিক্যালি ডাউন থিং করে সেরকমভাবে অ্যাসেস হয়েছে জানি না। এটা হয়তো বা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ারের জন্য তারা যে অ্যাসেসমেন্ট করেছেন তা হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেককেই শুধু যার বিধানসভা কেন্দ্র না, তার বাইরে অনেকে গেছে। আমাদের এই হাউসের মধ্যে আমাদের অনেক মাননীয় বিধায়ক নিচে কাঁধে করে চালের ব্যাগ দেখেছি। আমার ছোট ভাই বাইরাফরম, এদিকে শান্তিবাজারের আমাদের তরুণ বিধায়ক খুব ইয়েতে, এরকম অনেকে গেছে। তো আমরা চটককে দেখেছি কিভাবে ক্ষতির পরিমাণটা, যে বহু কষ্ট করে যে একটা সংসার বা একটা পরিবার গড়ে তুলেছে, এটা এক মহামায় ধ্বংস হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যাতে সেরকম ভাবে তার ক্ষতি অনুসারে একটা পর্যাপ্ত ইয়ে পায়, তার জন্য যে প্রত্যেক মহকুমাতে বা ব্লক ভিত্তিক হতে পারে কয়েকটা দপ্তর, বিশেষ করে কৃষি উদ্যান, রাজস্ব, গ্রাম উন্নয়ন পঞ্চায়েত এবং বন ইত্যাদি, তারা বাড়ি বাড়ি গিয়ে যে ফ্যামিলিগুলো কী ধরনের এফেক্টেড হয়েছে, ক্ষতি হয়েছে, এটা নিরূপণে একটা যেন টাস্ক ফোর্স হয়। তার সাথে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা, সেচ, বিদ্যুৎ, স্কুল ইত্যাদি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো ব্যক্তিগতভাবে রিপোর্ট করবে না, এগুলোও সমস্ত সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। তার জন্য এরকম একটা টাস্ক ফোর্স হোক সেই দপ্তরে, একদম সেখানে স্পেসিফিক ফিল্ডে গিয়ে সেই সার্ভে হোক, ক্ষতির পরিমাণ নির্ণয় করা হোক, এরপরে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যাবে এটা পরের কথা, কিন্তু একবার ক্ষতি কী ধরনের সাহায্য প্রয়োজন এটাও ইয়ে দরকার। 4, যে সকল পরিবারের ঘর বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে হয়তোবা গেল বছর বা তার আগের বছরেই তারা ঘর পেয়েছেন বা ঘর নির্মাণ করছেন, কিন্তু অসম্পূর্ণ, এবং এটাই আবার ভেঙে গেছে। তার সাথে তার আরো অন্যান্য ঘর ইত্যাদি এগুলো সব মাটিতে শুয়ে গেছে। কাজে শুধু তার সেই ঘরটা যেটা নির্মাণ করছে এটা সম্পূর্ণ করা না বা নতুন ঘর তৈরি করা না, শুধু একটা এই ইএমআই ঘর দিয়ে একটা পরিবার থাকতে পারে না, তার যে সাইজ তার আরো এরকমই লাগে। তো সবটা করতে গেলে পরে আমার প্রস্তাব হলো এই সমস্ত ক্ষতিগ্রস্তদের প্রত্যেকেই নতুন একটা ঘর, তার সাথে কেউ হয়তো নতুন ঘর তৈরি করবে না, তার পুরনো ঘরটা একটু মেরামত করলে হবে, তাকে একটা
ঘরের যে এখন ইউনিট কস্ট 1,30,000 না কত হাজার টাকা জানি, সেই হিসাবে এটা আনটাইড অ্যামাউন্ট, বাদনীয়। আমি আনটাইড কেন বলছি, এখন যেমন এরকম পিএমআই ঘর তৈরি করতে গেলে পারে সেখানে নানা ধরনের সরকারি ফর্মালিটিস মানতেই হবে। কিন্তু এখন পুরনো একটা ঘর মেরামত করতে গেলে পরে কিভাবে তার ফর্মালিটিস ঠিক হবে, কিভাবে তার এই কি বলে সরকারি যে অ্যাপস আছে সে অ্যাপসের মাধ্যমে এটাকে জাস্টিফাই করবে। কাজে এই জায়গায় একটা আনটাইড অ্যামাউন্ট যাতে তার নির্মীয়মান ঘর বা পুরনো ঘর এগুলোকে মেরামত করে ঠিক সেরকমভাবে আবার দাঁড়াতে পারে। 5, সমস্ত প্রকার কৃষি ও কৃষি সম্পর্কিত এবং রাবার চাষের জন্য ব্যাংক এবং অন্যান্য সংস্থা থেকে, এখন রাজ্যের মধ্যে বন্ধন ব্যাংক ইত্যাদি নানা চিট ফান্ড আছে, রিজার্ভ ব্যাংকেরও কিছু অনুমোদন নিয়ে তার ঋণ দেয় এবং তাদেরই ঋণের বহর প্রসার বেশি। এরকম যারা এগ্রিকালচার করেছেন, ফিশারি করেছেন, রাবার চাষ করেছেন, ক্ষুদ্র ব্যবসা করছেন, তার সাথে 3 হুইলার 4 হুইলার, আমি ট্রাক বাস কিনেছে তাদের কথা বলছি না, অটো বা এই যে পিক আপ ভ্যান, এগুলা নিয়ে বহু পরিবার তার জীবন জীবিকা নির্বাহিত হয়। এদের নষ্ট হয়েছে বা এই বন্যার জন্য এগুলো বন্ধ হয়ে আছে, চলতে পারছে না, রাস্তাঘাট নেই। এগুলো যে কৃষি ঋণের ক্ষেত্রেতে একটা ওয়েব করা সম্পূর্ণ, আর এরকম ক্ষুদ্র ঋণ এবং এই ট্রান্সপোর্ট ইত্যাদির জন্য যে সমস্ত করেছে এই ক্ষেত্রেতে আংশিকভাবে হলেও এটা উপভোগ করার চেষ্টা, এবং তাদের যে কিস্তি প্রিমিয়াম এটাকে একটু ডিলে করা, যেটা প্রত্যেক মাসে দেওয়ার কথা এটা 3 মাস পরে বা 4 মাস পরে শুরু হোক, এবং এই সময়তে তার ইন্টারেস্ট কাউন্ট এটা যেন বন্ধ থাকে এই সময়টাতে, যেহেতু তার কোনো ইনকাম জেনারেশন সে সময়তে হচ্ছে না। 6 হলো এই যে ব্যাপক ক্ষতি হয়েছে, বহু জায়গাতে জমিতে সীমানায় নষ্ট হয়ে গেছে, আয় নষ্ট হয়ে গেছে, মাটি পড়ে গেছে, ভালো জমে গেছে, কারো চিহ্নই নেই। এগুলি কোনো কৃষকের পক্ষে, আমাদের আর কি বড় কৃষক তো নেই, ক্ষুদ্র কৃষক বা মাঝারি কৃষক, তাদের পক্ষে এটাকে রিক্লেম করা ইম্পসিবল। তাহলে কিভাবে করা? এসডিআরএফ এর যে এই জাতীয় ক্ষেত্রেতে যে তাদের কম্পেনসেশনের নর্মস আছে, হেক্টরে বোধহয় 800 টাকার মতো টাকা দেয়। 1 হেক্টর জমি যাদের একেবারে সম্পূর্ণ ভেঙে গেছে বলেছে 800 টাকা কি হবে? একটা লেবার এই গ্রামে 400-500 টাকা, এ দিয়ে কখনো হবে না। তবে সেই জায়গায় এগুলো করতে গেলে পরে একটা ব্যাপক হারে রেগায় যদি আমরা শ্রম দিবস দিতে পারি, এবং রেগার একটা প্রভিশন এটা আছে, এরকম ন্যাচারাল ক্যালামিটি ইত্যাদি হলে পরে জব কার্ড হোল্ডারকে আপ টু 150 অব্দি দিতে পারে। এখন ত্রিপুরার যে যারা এরকম জমি নষ্ট হয়েছে তারা না, ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনডাইরেক্টলি 17 লক্ষের সাথে আরো 17 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইনকাম ইত্যাদি বন্ধ হয়ে গেছে, বাজারে মানি সার্কুলেশন এগুলো অচল হয়েছে। তবে সেই জায়গায় আমাদের ব্যাপক এরকম ইনভেস্টমেন্ট দরকার। রেগা ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট সোর্স। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই অনুরোধ করতে পারি, অন্তত প্রত্যেক জব কার্ড হোল্ডারকে অ্যাটলিস্ট ফর দিস ইয়ার 200 ম্যান্ডেজ করে জব দেওয়া হোক, এবং তার যে মজুরি ওয়েজেস এটাও যেন যে বর্তমান সময়েতে যেরকম রেট বাজার 600 টাকা এই হারে করে দেওয়া হোক। এতে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতি মেরামতের যেমন কাজ দেওয়া সুবিধা হবে, পুকুরের বাঁধ তৈরি করা যাবে, জলাশয়ের বাঁধ আবার ঠিক করা যাবে, তার সাথে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি সরাসরি, কিন্তু তাদের হাতে টাকা গেলে পরে সে অর্থনীতি বাজারকে চাঙ্গা করবে, অর্থনীতিকে দাঁড় করাবে। 7, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত যারা বিভিন্ন আশ্রয়স্থলে থাকতে বাধ্য হচ্ছেন এখনো,
সে সকল পরিবার সমূহকে, এবং অনেকেই আশ্রয়স্থলে যাননি, তার বাড়ি এত দূরে, জমি একটু কাছে। গ্রামের মানুষ সাধারণত নিজের বাড়িঘরের কাছে থাকতে চান, যাননি সেখানে, আত্মীয়ের বাড়ি থেকে কোনো জায়গাতে কোনো রকম আশ্রয় নিয়েছেন। আমি গত পরশু দিন আমি করে গিয়েছিলাম এই কাকরাবন বিধানসভা কেন্দ্রে, সেখানে কাকরাবনের আগে থেকেই শুরু করে অসংখ্য পরিবার রাস্তার উপর, রাস্তাটা একটু উঁচু, এখানে তাঁবু খাটিয়ে তারা থাকছে। বাড়ি দেখাচ্ছে, আমাদের বাড়ি দেখুন, আপনি সমাজে যেতে পারবেন। এরকম বহু পরিবার আছে, কাজে তাদের পক্ষে আবার রোজগার ইত্যাদি করে সাবলীল হওয়া কঠিন। অন্তত আগামী 6 মাস বিনামূল্যে তাদের রেশন প্রদান করা, আর প্রায়োরিটি গ্রুপ, অন্য প্রায়োরিটি গ্রুপ যারা 5 কিলো চাউল পায় ফ্রি, এটা যেন কন্টিনিউ থাকে। আরও তাদের জন্য না, এটা যেন, আচ্ছা ঠিক আছে। তারপর 8, বন্যা পরবর্তী পরিস্থিতিতে জলবাহিত রোগ ও অন্যান্য পরিবেশজনিত সমস্যার মোকাবেলায় ছাত্রছাত্রী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে যুক্ত করে স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত ব্যাপক কর্মসূচি গ্রহণ করা। কারণ এখন পোস্ট ফ্লাড সিচুয়েশনে ভেক্টর রোগ, জলবাহিত রোগ, এটা প্রাদুর্ভাব হবেই। যতই আমরা আত্মতুষ্টি হই যে না কি ব্যবস্থা গ্রহণ করছি সেটা করছি, এটা যথেষ্ট না। এটা সবাইকে ইনভলভ করে আরো ব্যাপক এই কর্মসূচি গ্রহণ করা নয়। বন্যা ও ভূমিধসে এই বিশাল বংশলীলা থেকে রাজ্যের মানুষের জীবন জীবিকাকে পুনরায় সাবলীল করে তোলা এবং রাজ্যের অর্থনীতিকে দান করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রাথমিকভাবে গত 24 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 17 লাখ পপুলেশন এতে এফেক্টেড হয়েছে, এবং প্রাথমিক তার অ্যাসেসমেন্টে 15,000 crore ক্ষতি হয়েছে। এটা ইন্ডিভিজুয়াল এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সহ, এবং এটা আরো বেশি হবে। রাস্তাঘাট ধসে, ন্যাশনাল হাইওয়ে হয়তো বা এনএসআরডি তারা করবে, কিন্তু স্টেট হাইওয়ে, রুরাল আরডির যে সমস্ত রাস্তা করেছে, ব্রিজ করেছে, এগুলো তো আর এই হাইওয়ে করবে না। এগুলি সবটাই, এবং আমি যে সমস্ত সাহায্যের কথা বললাম, এগুলো করতে গেলে পরে রাজ্যের মধ্যে আরো অনেক টাকা দরকার। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি উত্থাপন করা, অন্তত প্রাথমিকভাবে 50,000 crore ত্রিপুরা রাজ্য সরকার হাতে দেওয়া হোক, যাতে টোটালি কাজগুলো করতে পারে। লাস্ট স্ট্যান্ড যেটা হলো যে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষ যাতে আরো কার্যকরী ও অগ্রিম ভূমিকা গ্রহণ করতে সুবিধা হয়, তার জন্য সংশ্লিষ্ট আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র, আমি কথাটা বারবার বলছি, কারণ এবার যে এরকম হবে এটা যে ওয়ার্নিং এ, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মানে সেভাবে মানে সতর্কীকরণ করা যায়নি, যে কারণে অ্যাডমিনিস্ট্রেশনও দেখা গেছে এরাও আনপ্রিপেয়ার্ড, ভেরি মাচ আনপ্রিপেয়ার্ড। তো এই ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের ভূমিকা খুব প্রয়োজন। সর্বোপরি আবারও বলছি যে এরকম একটা বন্যা সবাইকে একসাথে হাত ধরাধরি করে যাতে প্রত্যেক মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তার কাছে রাহত পৌঁছে উঠে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে সরকার আরো কন্ডিউসিভ, আরো বেশি পিপলস ইনভলভমেন্ট যাতে ইনশিওর করা যায়, সর্ব ক্ষেত্রে উদাহরণ দিয়ে তারা এগিয়ে আসে। এটাই আমি আমার প্রস্তাব রাখলাম। আশা করি এই হাউস বিবেচনা করবে। ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ ঠাকুর, জাস্ট সেকেন্ড, যেহেতু ডিসকাশন 2 আওয়ার্স, আমি চাই যারা আলোচনা করতে চান তারা সমালোচনা করুন। মোট 10 জন বিধায়ক বলবেন বলে তালিকায় পেয়েছি। সিপিএম 1+3, বিজেপি 4, ত্রিপুরা মত 1, আইএনসি 1। 120 মিনিট, সবাই 8 মিনিট করে বলুন। সুদীপ বাবু দিয়ে কথা, আপনি একটু বেশি সময় নিয়ে বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
ধন্যবাদ জানাবো এরোফিকে তার গঠনমূলক আলোচনা এই সংকট বন্যা এবং ভূমিধসে সরকারি ও বেসরকারি ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ সম্পর্কে হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমি সম্পর্কে কয়েকটি কথা আমি সেদিনকেও যখন মুখ্যমন্ত্রী অল পার্টি মিটিং উনি ডেকেছিলেন, আমি প্রথমে জিজ্ঞেস করলাম যদি মন্ত্রিসভার অন্যান্য সভ্যরা যদি থাকতে ভালো হতো, যে ওয়াইনাডে এই ভূমিধসে প্রচুর মানুষ মারা যায় এবং এটাকে কেন্দ্র করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে আইএমডি ফোরকাস্ট সম্পর্কে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে মতামত দেখা যায়। আমি জানতে চেয়েছিলাম যে আইএমডি আমাদের রাজ্য সরকারের কাছে কোনো বার্তা পাঠিয়েছিল, যদি না পাঠিয়ে থাকেন, the fault lies with the central government in that department. The state is to take up the matter with the appropriate authority. আর যদি পাঠিয়ে থাকেন, যে কোনো রেড হোক অরেঞ্জ হোক, ভারী বৃষ্টিপাত হতে পারে, আনপ্রেসিডেন্টেড রেন হতে পারে, যদি এরকম যদি কোনো বার্তা পাঠিয়ে থাকেন, প্রশাসনিক যদি আমাদের রাজ্যের প্রশাসনিক তরফ থেকে যদি কোনো গাফিলতি থেকে থাকে, দয়া করে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থাপনা নিন। আজ এখন পর্যন্ত কোনো নিউজ কিংবা কোনো খবরের কাগজে আমি দেখিনি কিংবা সামাজিক মাধ্যমেও দেখিনি যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন এগেইনস্ট those persons who are responsible for not alerting the administration as well as the common people. There was no announcement. সামাজিক মাধ্যমে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, প্রচার মাধ্যমে নেই, বিজ্ঞপ্তি নেই। এটা হলে হতো কি, এই যে 33টা প্রাণ, এদের কারো বাঁচাতে পারতো হয়তো। প্রশাসন আরো বেশি মাত্রা সজাগ থাকতে পারত, এনডিআরএস টিম আগে থেকেই মজুদ রাখতে পারত, এসডিআরএস টিমকে লোক দিয়ে প্রত্যেক জায়গায় পৌঁছে দিতে পারত। কিন্তু দেখা গেল এই যে একটা হচপচ, কোন ধরনের কোনো অ্যালার্ট নেই, মানুষ আজকে দারুণভাবে সাফার করছে বিকজ অফ দ্য careless attitude of those persons who are responsible for alarming us, the common people. I strongly demand action against those persons যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। এখন যা বন্যার চিত্র এখানে সবাই আমরা, যার যার বিধানসভা কেন্দ্র বিভিন্ন জায়গায় আমরা উদ্ধার কার্য, ত্রাণ কার্য, বিভিন্ন কাজে আমরা হেল্প করেছি। We join hands with the administration, the government, the NDRF, the SDRF, everyone of us, আমরা আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করেছি। এখন প্রশ্নটা হচ্ছে, ওই সময়কার ভয়াবহতা থেকে এখন যা চিত্র, জল নেমেছে, রোদ উঠেছে, কিন্তু সমস্যা মানুষের কিন্তু আরো
বর্তমানে the present situation is far more devastating than what we witnessed on 20th onwards. আমি এই অ্যাসপেক্টে আমি সেদিনকে আমি কথা বলেছিলাম, আজ পর্যন্ত অনেকে হয়তো বা মিসলিড হবেন না, আমার কথাটা শুনে তখন রিয়াক্টিভ করতে রিয়াক্ট করবে। আনফরচুনেটলি কেন্দ্রীয় সরকার শেষ করে এখন পর্যন্ত 1 টাকাও দেয়নি ফ্লাড রিলিফের জন্য, অতিরিক্ত 1 টাকা। আপনারা বলবেন 40 কোটি টাকা তো দিয়েছে, এই টাকা তো আমরা অ্যাডভান্স দিয়ে দিই, সেটা আমাদের প্রত্যেক বছরই আমরা টাকাটা পেয়ে থাকি। এই বছরের টাকাটা শুধু উনি সরকার অ্যাডভান্স হিসেবে আমাদেরকে দিয়েছে, এছাড়া নট এ সিঙ্গেল পেনি ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি সবটা কথা মাথায় রেখে আমরা প্রপোজাল দিয়েছিলাম সেদিন অল পার্টি, যেটা অল পার্টি ডেলিগেশন who had met the appropriate authority, be it the Prime Minister, Home Minister, the Finance Minister, or whosoever it might be. There was another proposal by the LOP. Now we'll go later onwards. First, let an official team come and visit. ওনারা এসছেন, ওনারা গেছেন বিভিন্ন জায়গায়, হয়তো গেছেন, they took stock of the situation. In the meantime, সেদিনকে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিল অল পার্টি মিটিংয়ে 15,000 কোটি টাকা আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা পরবর্তী সময় উনি আবার বললেন যে 15,000 কোটি টাকা 18,000 কোটি। স্বাভাবিকভাবে আমি আজকে এটা রিপ্লাইয়ের মধ্যে আপনি দেবেন প্রধানমন্ত্রী দেবেন, মানে চেয়ারম্যান সাহেব আজকে আপনি দেবেন, এটা আপনি ফাইন ফাইন। আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, we should know, being a member of this assembly, and to us the state people should know. And I thank you, first of all. You are the only first minister, there are quite a পর্যন্ত যে পাওয়ার এবং এগ্রিকালচারে আপনি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন প্রেস মিটে যে 600 কোটি টাকা আনুমানিক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই পারবে, স্বাভাবিক ভাবে পারবে, আমরা তো বলছি পারবে। আজকের তারিখে যখন আপনি রিপ্লাই দেবেন, অফিসাররা এখানে আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ পাওয়ার, এগ্রিকালচার, এআরডি, ফিশারি কি অ্যাসেসমেন্ট করেছেন আপনারা সরকারের তরফ থেকে, এটা আপনারা দয়া করে জানাবেন। নাম্বার 1, এই 18,000 কোটি টাকার মধ্যে whether it is inclusive of the loss that has been incurred by the common people or not. And I believe এই 18,000 কোটি টাকার মধ্যে কমন পিপল যে সাফার করেছে ইমেন্স লসটা, সেটা ধার্য করা হয় না, কারণ এখনো সার্ভে টিম যায় না। শুধু আমি মিউনিসিপালিটি পঞ্চায়েতের কথা বলছি, এরা বলছে কাগজপত্র নিয়ে ওয়ার্ড সেক্রেটারির কাছে জমা দাও, পঞ্চায়েত সেক্রেটারির কাছে জমা দাও। They have not visited. So without visiting, যদি if I don't take stock of the situation, what the loss is, actual loss is, আমি কাকে কিভাবে প্রতিফলন দেব? কাজে এই যে 18,000 কোটি টাকা আমি আবার জানতে চাই, আবার বলছি, ফার্স্ট প্লিজ সাবমিট ডিপার্টমেন্ট ওয়াইজ দ্য লস 18,000 টাকা থেকে কোটি 18,000 কোটি টাকা, and whether it is inclusive of the loss incurred by the common people or not, that is to be answered to that also. In that aspect, আমি কিছু প্রস্তাব আমি এখানে রাখতে চাই। প্রস্তাব রাখার আগে অনেক
মিশে একটা ভেরি নাইস অ্যাটমসফিয়ার। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যাটমসফিয়ার। কিন্তু আনফরচুনেটলি এমনও কিছু জায়গা আছে যেখানে এই অমুক দলের খাওয়ার খাবি না, এই আমাদের পারমিশন নিয়ে পলিটিক্যাল ইভেন দ্য এনজিওস হ্যাভ টু ফেস, ইভেন দ্য এনজিওস এদেরকে বলছে আমাদের মাধ্যমে দিতে হবে, ওদের ভিতর যেতে দেবে না, দেবো না। আমি নাম বলে এখানে কাউকে মনে আঘাত করতে চাই না, কিন্তু ঘটনাগুলো ঘটেছে। এমনকি স্যানিটারি ন্যাপকিন দেওয়া নিয়েও বিশ্বমুখে এখানে একটা ঝামেলা হয়েছে। আপনারা দেখেছেন, খবরের কাগজে দেখেছেন কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনাদের নজর নিশ্চয়ই হচ্ছে। কমপ্লিটলি এটা আমরা এই হাউস এই অ্যাটিটিউডকে সবাই মিলে আমরা ঘৃণা করছি। এই অ্যাটিটিউড হওয়া উচিত না, কাম্য নয়। বিপন্ন মানুষের পাশে যে যার সামর্থ্য অনুসারে হেল্প করবে, করছি এবং আগামীতে আরো হয়তো বা করবে। এর মধ্যে কোনো বাধা দেওয়া কাম্য নয়। যারাই মানসিকতা গ্রহণ করে তাদেরকে আমরা পরিষ্কার এই বিধানসভা হাত থেকে আমরা পরিষ্কারে বলতে চাই, এই স্বভাব পরিত্যাগ করুন। আমার প্রস্তাব থাকবে, এটাকে আমি সমর্থন করি যে জাতীয়, আমি সেদিনও বলেছিলাম যে জাতীয় বিপর্যয় হিসাবে এটাকে গণ্য করা হোক, ডিক্লারেশন ফ্রি। তাহলে fund from not only from the central government, from various states, even fund from across the globe will come to us. And I also appeal to all the NRIs of Tripura, come forward and donate generously for the cause of the people. আজকে এখান থেকে যারা ত্রিপুরা NRIরা বিভিন্ন গ্লোবের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে, I urge upon them to come forward and donate generously to rebuild Tripura. একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করা হোক কেন্দ্রীয় সরকার দ্বারা। এবং আমি যে সর্বদলের টিম যাওয়ার কথা বলছিলাম, এই সমস্ত কারণে আমরা বলছিলাম। সবচেয়ে বেশি ক্ষতিকার কৃষক, চাষি, পশুপালকদের, তাদের কাছে সরকার উচিত যে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত সামগ্রী তাদের কাছে তুলে দেওয়া। একটা জায়গায় আপনারা দেখেছেন যেখানে কিছুদিন আগে হরিয়ালি ছিল, এখন ধান টানতে কিছুই নেই, ধান গাছ টানতে কিছু নেই, মানে পলি মাটি পড়ে রয়েছে। এবং এগুলোকে পরিষ্কার করতেই যে কিভাবে পরিষ্কার হবে, মানে এই আগামী দিন কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যদি আমরা এটা মোকাবেলা না করি, আগামী দিন কিন্তু আরো মহামারী দেখা দেবে। ব্যাংক থেকে সুদিন ঋণ দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেওয়া। সরকার একটা এর মধ্যে একটা ব্যাংক কাউন্সিল নিয়ে একটা মিটিংও করেছিল, দেখলাম খবরের কাগজে। আমি জানি না এতে কি ইভলভ হয়েছে, তো আমাদের দাবি থাকবে ব্যাংকগুলো যাতে সুদহীন ঋণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন যারা কৃষক, যারা চাষি, যারা পশুপালকদের, তারা যেন ঋণ দেয়। এক, 2 নম্বর হচ্ছে বিভিন্ন অটো, টমটম চালক এরা যারা রয়েছে ঋণ নিয়েছিল, তাদের অবস্থা খুব করুণ। এখন একদিকে হচ্ছে ব্যাংকের ঋণের ইনস্টলমেন্ট দেওয়ার জন্য, প্রিমিয়াম দেওয়ার জন্য চাপ দিচ্ছে। একদিকে যদি তার বাড়ি ধসে পড়ে গেছে, তো বাড়ি তুলবে, খাওয়ার জোগাবে না, ইনস্টলমেন্ট দেবে। এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু শ্রমিক বন্ধুরা। আমার এপিল থাকবে সরকার যেন এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর সাথে কথাবার্তা বলে অন্তত আগামী 6 মাস তাদের থেকে কোনো যেন ঋণ যেন না চায়, তার জন্য সুনিশ্চিত করা। আমি এখানে একজন প্রতিনিধি এখানে রয়েছেন যিনি আমাদের মেয়র। আমি বলবো এখন বর্তমানে হকার উচ্ছেদ, ভ্যান্ডার উচ্ছেদ দয়া করে অন্তত আগামী দুর্গাপূজা, দশমী কিংবা কালী পুজো দয়া করে এই জিনিসে হাত দেবে না। মানুষ তাও করে ক্ষতিগ্রস্ত, কল্পনা করতে পারবে। হাওড়া, কাটাকাল, বৌদি,
মনু নদীর নাব্যতা বাড়াতে হবে। ইট ইজ এ মাস্ট। এটা না করলে অল্প বৃষ্টিতে কিন্তু আগামী দিন কিন্তু আবার একটা ভয়াবহ চিত্র হবে। কাজে এই যে বিভিন্ন রাজ্যে আমাদের যে মেন নদীগুলো যেগুলো ফুলে থেকে আমাদের সর্বরাশি একটা ভূমিকা নিয়েছে এবারকার ফ্লাডে, এদের নাব্যতা চট করে গেছে। অল্প সামান্য বৃষ্টিতে, আধা ঘন্টার বৃষ্টিতে কাটাকাল ফুলে ফেলে যায়, হাওড়া নদী ফুলে ফেলে যায়, গোমতী, মনু ইত্যাদি নদী ফুলে ফেলে যায়। এগুলো নাব্যতা আমাদের বাড়াতে ফুল ফ্রেজিং। আমরা এই হাউস থেকে আমরা সকল ক্লাবগুলোর কাছে আমরা এপিল রাখতে চাই, চাঁদা নিয়ে যেন এবারকার পুজোয় কোনো ধরনের জুলুম না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যেন পুজো ছোট হোক। এই ছোট পুজোর মধ্যে চাঁদা বাঁচিয়ে মানুষের কল্যাণার্থে যেন বিভিন্ন ক্লাব, পাড়ার পুজো, বিভিন্ন ক্লাবের পুজো, এরা যেন এই ভূমিকা পালন করে আমাদের একটু থাকবে। প্রস্তাব দিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে অল পার্টি কমিটি ভেরিয়াস লেভেল। এবার এখন যে এই যে কাগজপত্র জমা দিচ্ছে উইদাউট এনি ফিল্ড সার্ভে, আমি জানি আমরা আগামী কি হবে, সরকার হয়তো বা এদের এগেনস্টে কিছু টাকা ব্যাংকে ঢুকিয়ে দেবে। তো যার ঘরটা খালের ফলে ছিল তার ঘরটাই ধুয়ে মুছে গেছে, আর যার ঘরের মধ্যে জল উঠে তার বিছানা, তোষক, বালিশ, চাদর ইত্যাদি নষ্ট হয়েছে, একই অবস্থা। আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলাম, মাননীয় মন্ত্রী দয়া করে শুনবেন। মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছিলাম যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে, আমার একটা বিরাট এলাকা কাটাকালের পাড়ে থাকে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে আমি 3,000 ফার্স্ট ভেবেছিলাম 3,000 আমি প্রপোজাল দিয়েছিলাম 3,000 ডাবল বেডের তোষক। কারণ এরা সবাই ল্যাব, তোষক, কাঁথা, পালিশ সমস্ত কিছু এরা নষ্ট হয়ে গেছে, এরা ফেলে দিয়েছে। এখন জানি আমার কাছে হার্ডবোর্ড এসে চাই, ওই যে আমাদের যে কার্টুনগুলো যে আমরা প্যাক করি, এগুলো এসে হচ্ছে যে আমাদের শোয়ার জন্য এই কার্টুনের উপর আমি বিউপির মধ্যে আমি চিঠি দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি যে দয়া করে বিউপির অন্তত এই বছরের জন্য, এই যে আমাদের লিস্টের মধ্যে নেই তারপরেও ফ্লাড এফেক্টেড পাবলিকের জন্য যদি কোথাও এই লিস্টের বাইরে কাজ করতে হয়, দয়া করে প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টকে আপনি বলুন। তুমি আমাকে কথাবার্তা বলে উনি আমাকে ফোনে জানিয়েছেন যে অফিসাররা এই বলতে হবে, অফিসাররা কি অফিসার তো বলবে, আপনি বলুন এটা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। এই বছরের জন্য, এবারের জন্য অন্তত যার লিস্টের মধ্যে নেই, কিন্তু ফ্লাড এফেক্টের মধ্যে আমাদের কিছু হেল্প করতে চাইছি, নিয়ম ভঙ্গ করে হলো, এই লিস্টের মধ্যে না হলো যেন এটা এন্টারটেইন করে, এটা করা উচিত। তাহলে প্রত্যেকটি বিধায়ক তাদের এলাকায় এই ধরনের হেল্প মানুষকে আমরা করতে সক্ষম হব। নাম্বার 1। নাম্বার 2, টাকা বিএফের মধ্যে অনেকে টাকা এক্সস্টেড থাকতে পারে, দিয়ে দিন আর সামনে বছরের টাকাটা নেক্সট ইয়ারের টাকা ঢুকিয়ে দিই, তাহলে লট অফ পিপল উইল বি সেভ, মানে ভালো একটা কাজে লাগবে। সমস্ত লেভেলের কমিটি আমরা করতে বলেছিলাম মুখ্যমন্ত্রী। এখন অ্যাসেম্বলি লেভেল কমিটি না করার প্রেক্ষিতে আমি জানি না এটা আগামী দিন কি অভিযোগ উঠবে না উঠবে, এটা নির্ভর করবে আগামী দিন। তো আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে কৈলাসহরের একটা ফ্লাডকে কেন্দ্র করে যে তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে, 2000 বিজেপি সরকার আসার পরের কথা বলছি, এরকম চিত্র যেন আর না হয় সেটা আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা তার জন্য অল পার্টি আমরা কমিটি করার জন্য অ্যাসেম্বলি বলেছি। 6 মাসের জন্য আগামী খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, 6 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য সকল এপিএল থেকে সমস্ত সবাইকে ফ্রি রেশন দেওয়া যায় কিনা ফর দ্য নেক্সট 6 মান্থস, এটা দয়া করে সরকার বিবেচনার মধ্যে আনা উচিত বলে আমি মনে করি।
5 মিনিট শেষ কথা। আমি মাননীয় যিনি আজকে দায়িত্বপ্রাপ্ত আমাদের মূল উত্তরটা দেবেন, আমি ওনার কাছে অনুরোধ করব যে সবটা যেন ডিটেলস আমাদেরকে ডেটাগুলো আমাদেরকে প্রদান করা হয়, আর আগামী দিন যাতে এই টাকা তো ঢুকছে, আমরা তো শুধু ফটো সেশন দেখছি পত্রিকায়, মুখ্যমন্ত্রীর কাছে কোনো ব্যবসায়ী দিয়ে এই টাকা ফটো দিয়ে সুন্দর ভালো লাগে, মানুষ আরো বেশি দিক, আরো বেশি ফটো, আরো বেশি ফটো, কিন্তু একটা ফটো দেখলাম না মুখ্যমন্ত্রী চেক দিয়ে ওই দুস্থ পরিবারটার হাতে দিচ্ছেন বলে আমরা এখনো ফটো আমরা পাই, শুধু আনছেন উনি, পাচ্ছেন, নিচ্ছি, হাসি, কিন্তু দুস্থদের কাছে কবে মেগা দিয়ে দিব ওইগুলো? এই টাকা অপর একটা দিলে কি হইব? শুনছি 10 কোটি টাকা, কি হইব 10 কোটি টাকা? 150 কোটি টাকা জমা করছে জানি এই টিপিএসএল ফান্ডের মধ্যে। আমি যদি খবর আমি কালেকশন আমি পাইছি আর বিভিন্ন কায়দায় ওরাকে স্টেট গভর্নমেন্ট এত টাকা, স্টেট গভর্নমেন্ট এত টাকা, that account should be very very transparent. Each and every paisa is to be transparent, and for that আমরা এই জন্য বলেছিলাম কমিটি at all levels, the state level committee as well as committee, so that we can be the watchdog of the relief and ensure that no corruption takes place. From our detailed experience we are telling that. চিফ মিনিস্টার 7 লাখ অফিসাররা বুঝাই দিব চিফ মিনিস্টার এর মধ্যে না হইতে পারে না। মানুষের কাছে আমরা জবাবদেহি, প্রত্যেকটি পয়সা স্কিম অ্যাকাউন্টেন্ট, তো মানুষ তো দিতেছে টাকা, মানুষের কাছে টাকা নাই কই, কবে দিব? এখন তো দরকার মানুষের কাছে টাকা নাই, ইডি 5 মাস পর টাকা দিব, মানুষের প্রাথমিকভাবে একটা টাকা পৌঁছানো দরকার না? এই মুহূর্তে মানুষের হাতে টাকা পৌঁছানো দরকার না? তো এই টাকা পরে এই টাকা কি করবো? আমার আগামী দিন থেকে যে মানে ফটো দেখি যে মুখ্যমন্ত্রী চেক দিয়ে কিংবা টাকা থ্রু ব্যাংক ডিসবার্স করছে, এত টাকা এতগুলো ডিসবার্স করুন, মানুষকে টাকা দিন। ফটো সেশন অনেক হয়েছে, টাকাও আছে আমার সরকারের কাছে, 150 কোটি টাকা প্লাস আরো 40 কোটি টাকা, কই যায় এই টাকাগুলো? তাকে দুর্বসত্যভাবে জেনে যান আমার শাসক বন্ধুরা। The central government as of now, when I am delivering my speech, has not given a single funding. তার হিসাবে 40 কোটি টাকা যেটা আমরা পেয়ে থাকি, এটা অ্যাডভান্স দিচ্ছি, এর বেশি কিচ্ছু না। এই ভূমিকা হতে পারে না, এই ভূমিকা হওয়া কাম্য না। এর জন্য বলছি, let us all go, let us all raise our voice for the cause of the people of the state. আমরা আশা করি এই প্রস্তাবগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে গ্রহণ করবেন, একটা ভালো প্রস্তাব নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আশা করবো। Let us join hands, every one of us join hands and stand beside এই যারা বন্যা এবং ধসে এফেক্টেড ফ্যামিলিজ গুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়াই, বিশেষ করে কৃষক, চাষি এবং পশুপালকদের পাশে দাঁড়াই। সকলকে ধন্যবাদ, আপনাদের মনে করে নমস্কার। এখন এমএলএ রঞ্জিত দাস। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আজকে এই যে বন্যা দুর্গত মানুষের কিভাবে তারা সাহায্য পায়, কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে বিশেষভাবে মাননীয় জিতেন্দ্র মহোদয়, চৌধুরী মহোদয় এবং মাননীয় সুদীপ বর্মন মহোদয় বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন। আমি এই বন্যার ভয়াবহতা নিজ চোখে উপলব্ধি করেছি। 1983 বন্যা, 93 বন্যা এবং 2024 বন্যা যে প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ আলাদা।
এবং 83 যে বন্যা হয়েছিল ওই সময় যে পরিস্থিতি আর 2024-এর পরিস্থিতি এক নয়। এখানে কিছু বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে যে বিশেষভাবে সতর্ক করা এবং বিভিন্ন রিলিফ নিয়ে এবং বিভিন্ন বিষয় কিভাবে মানুষকে সাহায্য করা যায় তার সম্পর্কে একটা যুক্তিসঙ্গত বিষয় উপস্থাপনের সঙ্গে সঙ্গে কিছু কিছু বিষয় রাজনৈতিক বিষয় এর মধ্যে ঢুকিয়ে আমরা যারা রাজনীতি করি মানুষের জন্য সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টাও এর মধ্যে দিয়ে মানুষের কাছে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহাশয়, যখন বন্যা শুরু হয়েছিল কিছু সামাজিক মাধ্যমে মাননীয় প্রণজিৎ সিংহ মহাশয় মন্ত্রী ওনাকে জড়িয়ে এবং বিশেষভাবে এই বন্যার জন্য তারা মহারানীর ব্যারেজের বাঁধ দিয়ে ডম্বরের জল ছেড়ে দিয়ে জলের যে জল নদীর বিপদসীমার প্রবাহিত হওয়ার জন্য তাদেরকে দায়ী করে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে একটা সুকুশল একটা চক্রান্ত চালিয়ে যাওয়া হচ্ছিল। এই দুঃসময়ে সকল মানুষের মিলে মিশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। 83-তে আমি বিশেষভাবে অমরপুরের যে অবস্থা যে 19 তারিখ থেকে 23 তারিখের মুষলধারে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যেটা নদী নিজের ধারণ ক্ষমতার বাইরে দিয়ে সেগুলো যাচ্ছে, কখনো নতুন বাজার পাড়া জেলাদার এবং পাড়া আমাদের পাড়া কখনো সেখানে এই ধরনের ভয়াবহ বন্যা হয়নি। কারণ বৃষ্টি যখন তীর্থমুখ থেকে মুষলধারে বৃষ্টি যখন নদী তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে, একইভাবে প্রবাহ মান বৃষ্টির পরে বিশেষ করে মাটির গুদাম সেগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছিল। 1, 2 এই পাহাড়ে ধস নামার পরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। 3 নেটওয়ার্ক ব্যবস্থার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না, ইলেকট্রিক স্তব্ধ হয়ে গেল, পানীয় জল বন্ধ হয়ে গেল। এবং বিশেষভাবে আগে যখন 83-তে যেমন অমরপুরের কাওয়ামারা, বামপুর, এরপরে আপনার এই মহিলা বীরগঞ্জ, এগুলাতে তখন পাকা ব্রিজ ছিল না, সেতু ছিল না, খেয়াঘাট ছিল, সেখানে অনেক নৌকা ছিল। ওই সময় বন্যার সময় 83-এ ওই সমস্ত নৌকা টোকাগুলো ব্যবহার করা হতো। কিন্তু এখন প্রত্যেকটা এরিয়াতে ঝুলন্ত ব্রিজ এবং এই সমস্ত ব্রিজ হওয়ার পরে নৌকা সেভাবে পর্যাপ্ত পরিমাণে নেই। নৌকা একদিকে নেই, অন্যদিকে যে এই মানুষের যে চলাফেরা করার জন্য বিশেষভাবে বিভিন্ন রাস্তাঘাটের উচ্চতা বেড়েছে। বিশেষভাবে উদয়পুরে রেল লাইন হওয়ার পরে যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা কিছু ছোট ছোট জায়গা হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে সমস্ত সেগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কারণে এইবারে আমাদের 2024-এর যে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল তার আগে সরকার থেকে এবং বিশেষভাবে ডিএম অফিস থেকে এডিএম অফিস থেকে সতর্কতা বাণী করা হয়েছিল মাইক যোগে। অমরপুরে বিভিন্নভাবে মানুষকে মাইক যোগে বলা হয়েছে যে জলের স্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে, আপনারা যার যার নিরাপদ স্থানে চলে আসবেন। মানুষ দীর্ঘ আগে অভিজ্ঞতা থেকে তারা জানতো যে জল পরবর্তী সময় নেমে যাবে, কিন্তু দেখা গেল যত রাত্র হচ্ছে জলের যখন প্রবাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানুষ কেউ ঘরের চাঁদের উপরে, কেউ তার সিলিংয়ের উপরে, একই সঙ্গে সমস্ত মানুষ তার অবস্থা তৈরি হয়েছে। এই পরিমাণে নৌকা বা বোট আমাদের কাছে ছিল না। তারপরে আবার নেটের যোগাযোগ খারাপ ছিল। তারপরও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি ওয়ারলেসে কথাবার্তা বলছিলাম, উনি যখন আসাম রাইফেলসকে সঙ্গে সঙ্গে প্রেরণ করা হয়েছে, টিএসআর এর জওয়ানরা সেখানে গিয়েছিল। আগে যেদিন আপনি 20 তারিখে রাত্রে টিএসআর জওয়ানরা গিয়েছিল, এই টিএসআর জওয়ানের যে বোটগুলো ছিল প্লাস্টিকের বোট, দুটো বোট সেখানে নষ্ট হয়ে গিয়েছিল। এবং যারা টিএসআর ছিল, আমাদের যারা সমাজসেবী ছিল তাদের সঙ্গে ছিল, তারা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল। এবং আমাদের ব্যাপারিক থেকে আমাদের গড়িয়া মিশনে একটা ছাত্র ছিল, তাকে উদ্ধার করার জন্য যারা গিয়েছিল তারা সেখানে নৌকার ভিতরে আক্রান্ত হয়ে সেখানে আহত হয়েছেন, একজন মারা গিয়েছিল। তো মানুষ তার ভয়ে কেউ কাউকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে না। তারপরও টিএসআর যে পরিমাণে এরা কাজ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে ওয়ারলেসে যখন কথা বলেছিলেন তখন উনি সঙ্গে সঙ্গে এখানে আসাম রাইফেলকে প্রেরণ করা হয়েছিল এবং এনডিআরএফ এ তারা 6টা বোটকে সেখানে প্রেরণ করা হয়েছিল হেলিকপ্টারের মাধ্যমে।
এখানে বলা হয়েছিল সুদীপবাবু একজন তিনি বিশেষভাবে সিনিয়র লোক এবং তিনি জনদরদি বলে মানুষে ওনাকে বলেন। উনি বলছেন মুখ্যমন্ত্রী টাকা কি করছেন, পাঁচটি হেলিকপ্টার দিয়ে যদি ওই সময় রেশন যদি অমরপুর জেলাগান যতনবাড়িতে পৌঁছে না দিত, মানুষ অনাহারে মারা যেত। কিন্তু আজকে একবারও জিতেন বাবুরা এবং সুদীপ বাবুরা একবারও উচ্চারণ করেননি যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেখানে শুকনো খাবারের সঙ্গে আমি বলছি যাতে জল সেখানে দেওয়া হয়, কারণ মানুষ তখন জলের হাহাকার, চতুর্দিকে জল আর জল, কিন্তু খাওয়ার কোনো জল। এই অবস্থার মধ্যে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা প্যাকেটের মধ্যে জিরা এবং জল, যেগুলো গুড়, যেগুলো মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য ব্যবস্থা। মাননীয় মহকুমার শাসকের মাধ্যমে আমরা বলেছি যে শিবিরে উঠবে সেখানে বারোয়ারি সেন্টার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাদ্য রয়েছে এসডিএম অর্ডার দিয়ে দিয়েছেন সমস্তগুলি সেখানে খিচুড়ির ব্যবস্থা করা এবং মিড ডে মিলে যেখানে চাল রয়েছে সেই চালকে ব্যবহার করা এবং বিশেষভাবে এখানে জিতেনবাবু রয়েছে, ওনাদের পার্টি অফিসেও লোক ছিলেন। সেখানে আমরা এসডিএম আমাকে জিজ্ঞেস করছেন যে তাদের পার্টি অফিসের লোককে চাল বলছি এখন পার্টি দেখার আমাদের সময় নেই, মানুষকে বাঁচানোর দরকার। তাদের সেখানে আমরা 10টা গ্যাস দিয়েছি এবং আমার কাছে সেখানে রেকর্ড রয়েছে 10 বস্তা তাদেরকে চাল দিয়েছি এবং সেখানে তাদেরকে চাল দেওয়া হয়েছে এবং যে যে জিনিসগুলো সেখানে লাগে সেগুলো দেওয়া হয়। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহাশয় গিয়েছিলেন। আমাকে সবথেকে বেশি ব্যথিত করেছে, উনি একজন প্রাজ্ঞ এবং এতটা দীর্ঘদিনে রাজনীতি করে বিরোধী দলনেতা, সেখানে তিনি তার সাংবাদিকদের বলছেন তাদের যাদের পার্টি অফিসে যারা ছেলেরা তারা ভালো কাজ করেছে, তারা বিভিন্ন জায়গা থেকে তারা সেখানে এনে তাদেরকে রক্ষা করেছে, কিন্তু একটা বারও বলেনি যে সরকার থেকে আমাদের এতগুলো চাল দেওয়া হয়েছে, নতুবা ওনাকে তাদের পার্টি অফিসের লোক ভুল বুঝিয়েছে বা কিছু দেয়নি বলে তাদেরকে ওনাকে তথ্য দিয়েছে, ওনাকে জানা ছিল। উনি সেখানে গিয়েছিলেন, আমাদের বিজেপি পার্টি অফিসে গিয়েছিলেন এবং আমাদের সুপার মার্কেটে গিয়েছিলেন, সব জায়গাতে টাউনের মধ্যে গিয়েছেন। উনি যেমন গিয়েছেন আমাদের প্রাক্তন সাংসদ বিপ্লব কুমার দেব, প্রতিমা ভূমি এবং রামপ্রসাদ পাল, ওনারাও সেখানে গিয়েছেন। তাদের সিপিএম পার্টি তাদের সঙ্গে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে তাদের এখানে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে কি। এরপরে অমরপুরে একটা প্রচার হলো সিপিএম পার্টি অফিস থেকে ভালো খাবার হচ্ছে, তারা খাওয়াচ্ছে, সরকার কোনো খাওয়াচ্ছে। এই যে একটা নোংরা রাজনীতির একটা পরিবেশ, কিছু লোক তারা সুকুশলে এই দুঃসময়ের মধ্যে মানুষকে বাঁচানো, এদিক থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এখানে কথা হয়েছে যে বিভিন্ন সংস্থা সাহায্য করেছে, এই মানসিকতা কোত্থেকে তৈরি হয়েছে? এই মানসিকতা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় এসেছে 2018 সালে যখন ক্ষমতায় আসার পর কোনো প্রাণ ধরে কারোকে চান্দা তোলা হতো না। আগে যখন প্রাণ হতো মহামারী যে কোনো বিষয়ে পার্টিরা চান্দার জন্য নেমে যেত। এখন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সে দান করার মানসিকতা আমাদের সরকার মানুষের মধ্যে তৈরি করেছে। কারো কাছ থেকে 10 পয়সা কেউ চান্দা নেয় না, তার জন্য বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা হলো প্রাণ উত্তর পরিস্থিতির মোকাবিলা, বিশেষভাবে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং বিশেষভাবে মন্ত্রিসভার সমস্ত সদস্যরা আপনার চেষ্টা করছে যে বন্যা উত্তর পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়। তার জন্য কারণ বন্যা হওয়ার পরে ডায়রিয়া হয়, প্রাদুর্ভাব দেখা দেয়, বিভিন্ন মহামারী দেখা দেয়। এর জন্য বিভিন্ন সংস্থা সেখানে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের নাম না বললে হয় আসাম রাইফেল, বিশেষভাবে সেখানে শিবির করা হয়েছিল ওষুধ দেওয়ার জন্য। বিশেষভাবে আইএলএস থেকে সেখানে গিয়েছিলেন এবং অমরপুরে এসডিএস এবং এজিএম থেকে এবং টিএমসি থেকে এখনো সেখানে শিবির চলার ফলে সেখানে কি হয়েছে, মানুষকে সেখানে ওষুধ দেওয়া হয়েছে। বন্যার জল নামার সঙ্গে সঙ্গে মানুষের গায়ে এক ধরনের পোকা ফুটে গেছে এবং আমি আইএলএস এর যারা টিম গিয়েছিলাম তাদেরকে আগে বলেছি যে এই ধরনের যারা ওষুধ নিয়ে আছে বিভিন্ন টিম বিভিন্নভাবে এবং বিভিন্ন ব্লিচিং পাউডার দিয়ে সেখানে এই পরিবেশটাকে রক্ষা করা হয়েছে। এবং প্রত্যেকটা যে শিবির রয়েছে কোনো শিবিরে মানে কোনো অবস্থাতে সরকার থেকে কোনো রকম মানে চাল দেওয়া তো মানুষ বেঁচে থাকার ন্যূনতম যেগুলো সেগুলো সেখানে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব জায়গাতে পৌঁছানো যায়নি। এই কারণে যে অনেকে দোতলা বাড়ির উপরে ছিল, কারণ সেখানে নিয়ে পৌঁছানো সম্পূর্ণ, তারপরও আমরা বিশেষভাবে নৌকা দিয়ে সেগুলোকে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং
এই বন্যার পরিপ্রেক্ষিতে এখন যে অবস্থা তৈরি হয়েছে, আমি এখানে বলবো এই হাউজে যারা উপস্থিত রয়েছে আপনাদের অভিজ্ঞতা থেকে, যে আমাদের এখন মূলত যে বিশেষভাবে যে কৃষি যারা ক্ষেত নষ্ট হয়েছে তার জন্য বিশেষভাবে কেবিকে থেকে 650 কেজি একরে ধান দেওয়া হয়েছে, সেগুলো 3 মাসের মধ্যে সেগুলো বপন করলে পরে সেখান থেকে ধান হয়। এবং এগ্রিকালচার থেকেও প্রায় 430 কেজি ধান দেওয়া হয়েছে আসাম থেকে। সেখানে আমি এগ্রিকালচারের যে রয়েছে এসি ওনার সঙ্গে কথা বলেছি, ওনারা 400 কেজি ধান, সেখানে 4000 কেজি ধানের অর্ডার দিয়েছে, আরো 6000 কেজি আসবে। তারা জ্বালা সেখানে বপন করা হচ্ছে যাতে সেগুলো নিয়ে মানুষ তাড়াতাড়ি লাগানো যায়। পশু দপ্তর, প্রাণী দপ্তর থেকে সেখানে আমি মন্ত্রী সুধাংশু দাস রয়েছেন, ওনার সঙ্গে কথা বলেছি। বিশেষভাবে গরুর খাদ্যের একটা অভাব দেখা দিয়েছিল, সেখানে দপ্তর থেকে গরুর খাদ্যের জন্য সেখানে ব্যবস্থা করা হচ্ছে যাতে গরু বিশেষভাবে যাতে অল্প কিছু শুকর যাদের রয়েছে, ছাগল রয়েছে তাদেরকে, কারণ পল্লী করার পরে 3 মাস পর্যন্ত কোনো ঘাস সেখানে উঠবে না। তো এই পরিস্থিতি একটা অবস্থার মধ্যে সরকার যতটুকু চেষ্টা করছেন যে মানুষকে কিভাবে পশু আমাদের সম্পদকে রক্ষা করা যায়, এবং বিশেষভাবে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই ভয়াবহ বন্যা, তার যে পরিমাণ সরকারি বেসরকারি সেগুলো কতদিনে সেটা রিকভারি হবে সেটা বলা কঠিন। কারণ যারা সেখানে গিয়েছেন আপনারা উপলব্ধি করেছেন মানুষের আসবাব জিনিসপত্র সমস্ত জিনিস তার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষভাবে আমি এখানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। যদি এই যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা যদি পাকা ঘর না দিত তাহলে পরে মানুষ এখনো বাড়িতে ঢুকতে পারত না। পাকা ঘর থাকার পরে পাকা ঘরের যে পিঠটা সেটা পাকা হওয়ার পরে মানুষ সঙ্গে সঙ্গে সেটাকে ধুয়ে সেখানে ঢুকার সম্ভব হয়েছে। যাদের ঘর কাঁচা তাদের সম্ভব হবে না তারা 15-20 দিনে সে ঘরের মধ্যে প্রবেশ করার, কারণ ঘরের মধ্যে সেভাবে কেঁচু বা বিভিন্ন জীবাণু সেখানে মরে, সেটা একটা গন্ধ তৈরি হচ্ছে। বিশেষভাবে আমাদের এখানে প্রায় 13 দিন পরে বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়েছে, কারণ বিদ্যুতের যত ট্রান্সফরমার ছিল সমস্ত জলের নিচে, এবং বিশেষভাবে এমআই দপ্তরে যত পাম্প এবং বিডব্লিউএস এর পাম্প সমস্ত জলের নিচে, সেগুলো রিকভারি করা এত যুদ্ধকালীন মধ্যে কিছুটা সেখানে রিকভারি করে মানুষকে যাতে পানীয় জল দেওয়া যায়, কারণ একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত, কারণ ইলেকট্রিক না পেলে পাম্প চালানো কঠিন। সুতরাং আগে ইলেকট্রিকের ব্যবস্থা করা, এবং প্রচুর ইলেকট্রিকের খুঁটি তার সেগুলো ছিঁড়ে গেছে, এবং যাদের ঘর বাড়িতে কারেন্টের বিদ্যুৎ যে সংযোগ রয়েছে ঘর করেছে সেগুলোকে যদি ডিসকানেকশন না করা হয় তাহলে যদি কারেন্ট দেওয়া হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা আছে। ইলেকট্রিক দপ্তরও খুব দৃঢ়তার খুব সতর্কতার সঙ্গে তারা সেই কাজগুলো করছে। উদয়পুর আমাদের একজন মারা গেল যখন কারেন্টে সুইচ দেওয়া হলো, অর্থাৎ কারেন্টে যখন লাইনটা দেওয়া হলো, তো এই সময়ে এই যুদ্ধকালীন অবস্থায় সেই কাজগুলো করাচ্ছে। আমি বিশেষভাবে আপনার মাধ্যমে এখানে দপ্তর যারা মন্ত্রী মহাশয়রা রয়েছেন, এবং আমি বিশেষভাবে বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিশেষভাবে রিলিফে ব্যবস্থা করা, যেগুলো আছে আমরা এখন যেটা 5 কেজি করে পাওয়া হচ্ছে, আরো 5 কেজি যাতে তাদেরকে ফ্রি দেওয়া হয়, যতদিন পর্যন্ত তাদের একটা অবস্থার মধ্যে না হয় সেগুলো করলে পরে তারা অন্ততপক্ষে সেখান থেকে বাদ দিবে। এরপরে আপনার বিশেষভাবে পান বরজ আছে প্রচুর পরিমাণে, এই পান বরজের উপরে বিশেষভাবে শ্রমিকদের কাজ নির্ভর করে। সুতরাং প্রায় 300-র মতো বরজ তো অমরপুরে রয়েছে, বিলোনিয়া আমাদের উদয়পুরে বিশেষভাবে পান যারা বরজ করে তাদের সঙ্গে প্রচুর শ্রমিকের যুক্ত থাকে। সুতরাং যুদ্ধকালীন অবস্থায় পান বরকে তাদেরকে সাহায্য করা, তাহলে তাদের কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। না হলে পরে এই যে পান বরজের সঙ্গে যারা রয়েছে, যারা মালিক তাদের ক্ষতি হবে, এবং সঙ্গে সঙ্গে যারা এর সঙ্গে কাজ করে শ্রমিক তাদেরও বিশেষভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদেরকে যে প্রাণ বড়দের যারা রয়েছে তাদেরকে, এবং বিশেষভাবে সবজি চাষ করা হবে। সুতরাং বিভিন্ন সবজি যাতে সেগুলো বীজ যাতে এখন সেগুলো দেওয়া হয় কৃষককে, তাহলে কৃষকরা সেগুলো দিয়ে তারা আস্তে আস্তে তারা সেগুলো চাষ করলে পরে সেগুলো বাজারে আনা সহজ হবে। তো সুতরাং বিশেষভাবে পশু ক্ষেত্রে সেগুলো দেখানো, ফিশারি প্রচুর পরিমাণে পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ কোনো পুকুরে এখন মাছ নেই, সেই মাছগুলো যাতে সেখানে দিয়ে যাতে তাদেরকে ভিন্নভাবে সাহায্য করা হয়। আমি এখানে যেমন নতুন বাজারের দিকে গরুর পায়ে এক ধরনের রোগ দেখা দিচ্ছে, সেগুলো দপ্তর থেকে দেখানো হচ্ছে, যাও এগুলো যুদ্ধকালীন যাতে
বিশেষভাবে ভালো টিম নিয়ে যাতে যারা গরুগুলো আছে সেগুলোকে কীভাবে রোগ থেকে মুক্ত করা যায় সেগুলো দিয়ে দেখানো। তা আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এ কারণে তিনি যখন বন্যা চলাকালীন অবস্থায় এই এলাকার যে মানুষ রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং তিনি প্রথম দিনে হেলিকপ্টার যুগে সেগুলো তিনি দেখেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন গেলেন না, যদি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যেতে তারপরও কিন্তু সমালোচনা হবে এই কারণে যে মুখ্যমন্ত্রী গিয়ে বোর্ডে চড়ে যাচ্ছেন আর মানুষ উদ্ধার হচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী গেলে পরে এই যে পরিস্থিতি আমাদের সংকট পরিতে নামানো যায়, এখান থেকে স্থল এবং জল দুটো বিষয় সেখানে ছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্য তাহলে আলাদা বোর্ডের ব্যবস্থা করতে হবে, ওনার সঙ্গে সিকিউরিটি থাকবে, আবার কিছুটা যাওয়ার পরে আবার স্থল, মানে শুধু নৌকো দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, আবার গাড়ি দিয়ে ব্যবস্থা নেই, অর্থাৎ পুরাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং আমি মনে করব তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওই সময় তিনি অধুপুরে নেমেছেন, কারণ অমরপুরের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নামেনি, কিন্তু আমাদের সঙ্গে আমাদের সেখানে বোর্ডারে প্রচুর পরিমাণে চাল রয়েছে এবং ডাল রয়েছে। আমি মাননীয় মন্ত্রী খাদ্যমন্ত্রী ওনার সঙ্গেও কথা বলেছি এবং সমস্ত কোনো রেশনের মানে অভাব নেই। এখন পর্যন্ত আমরা সমস্ত যে রেশনগুলো নষ্ট হয়েছে অস্থায়ীভাবে তাদেরকে রেশন দিয়ে যাতে মানুষ সেদিকের থেকে পরিত্রাণ পায়, রেশনের এখনো মানুষ রেশন নিতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর আমি বিশেষভাবে আজকের এই সভাতে এই বন্যার সময় যে সমস্ত বিশেষভাবে আসাম রাজ্যের টিএসআর এবং যারা আমাদের এনডিআর এবং বিশেষভাবে টিজিস্টারের আমাদের অমরপুরে কিছু ছেলেকে ট্রেনিং দেওয়া হয়েছে, ওরাও যেভাবে মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রেগনেন্ট যারা মহিলা ছিলেন প্রায় 5-6 জন মহিলাকে আনছে। একজন মহিলার পরের দিনে তার মানে ডেট ছিল, ও আনার পরে তার হসপিটালে তার নবজাত শিশুর জন্ম দিয়েছে। এটি একমাত্র আমাদের যারা টিএসআর রয়েছে, আমাদের যারা সমাজসেবী রয়েছে, তাদের আপ্রাণ চেষ্টা, জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা এই মানুষকে এই বন্যা থেকে তারা উদ্ধার করেছে। তার জন্য এই সভাতে যারা সমস্ত সরকারি আধিকারিকরা, মহকুমার শাসক বুক জলে গিয়ে তিনি মানুষকে সেখান থেকে ভিডিও সাহেব সেখানে 3 রাত ঘুমায়নি এবং আমাদের এইচডিপিও এবং স্পেশাল এডিশনাল এসপি সমস্ত আধিকারিকরা এবং আপ্রাণ চেষ্টা করছে প্রতিনিয়ত থানার মধ্যে থেকে ওয়ার্ডে যোগাযোগ করা, মানুষকে আনা। এদেরকে যদি অন্যভাবে দেখি যে ওরা কোনো কাজ করেনি, তাদের মতো একটা মানসিকতা হীনমন্যতা বুঝবে। সুতরাং যে অফিসাররা এবং আপ্রাণ চেষ্টা করেছে, আমি এ সবাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং আমি বিশেষভাবে দপ্তরের আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের মন্ত্রীদের বিশেষভাবে এখন তাদেরকে কিছু ফ্রি চাল বা অন্যান্য ব্যবস্থা যাতে দ্রুত গতিতে করা হয়। অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের বইগুলো নষ্ট হয়েছে, যাতে এডুকেশন দপ্তর থেকে তাদেরকে বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয় এবং কিছু কিছু স্কুলে এখনো জল রয়েছে, সেগুলোকে আরো দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি যাতে স্কুলগুলোকে চালু করা হয় তার জন্য সেগুলো দেখা। আমি আশা করি আমরা সবাই আন্তরিক প্রচেষ্টায় এই দুঃসময় থেকে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবে এই বিশ্বাস আমাদের সরকারের প্রতি আমার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন বিধায়িকা শ্রীমতী স্বপ্না বেগম মহোদয়া। হামবাই বরমনা চেয়ারম্যান 가시고 그 젊은이 플라티코 사회가 বিরোধী দলীয় নেতা বরমনা জিতেন্দ্র চৌধুরী, বরমনা সুদীপ বর্মন, কমি কক সামানি 어버하노 아무것도 자는이네요. 그러니까 하시고 살감런 거이 하게 오이 왔더니 아마니 가기 하스테니 버러는 멜라이카이 비르만 남백하 그러니 누군 거는 사나이 군타이 যতনি
বিধানসভা কেন্দ্রনো অমহাকে মুকুঙ্গ খতি उंबायखा आं साना नायना खावसे नासिक नायखै नुबो जिखुनु जों बुकु बायकक सालायो अरो केबो যদি রাজনৈতিক মকল নাইয়াওই দোকানি মকল বাই যদি নাইখাই যে বিমানমান দমজাক বড় রং চুচুবাই মানে রাজনৈতিক মকল কেউ তারাই তিনি সালানি থাকাঙ্গাই যত জানজানি বিধানসভা কেন্দ্র কম বেশ নাইলাই দङ চুবালাই दङ মন্ত্রী এমএলএ আরম্ভ করে যত জানজানি জায়গা নাই দङ এমনকি এনজিও কর্মচারীরাও যে চুবাই মাছরা সাক্ষারে চুবাই দङ অজারাও বিরোধী দলীয়নি পক্ষ থেকে আं সানো জনগণ পক্ষ রং বড় বিরোধী হিনি নাই রাজনৈতিক নাসিগাও বড় সরকার দেব মকল থাং থাঙ্গে ফুলুগ্রিনানি একেবা কর্মচারীর যদি আরো লেট খাই তমাই সামগো অবরগ্ন বড় অফিস থাং সানানি অমাহিকে যদি চুকাও থাকাঙ্গাই যারা ক্ষয়ক্ষতি নাই বড় সবা যাত্রায় সরকার তো চুবাইনি দङ কেউ সরকারনি থালিবা আনতে কইমুতম নাই দতি দতি খেয়ে নাই পুসুগুরি নাই বংনি যে মান খাই সকাই ন কিন্তু ইনকোয়ারি খালে তহসিল হইতে আরম্ভ খাইয়ে আরো ভিডিও ব্লগ হইতে এসডিএম হইতে ডিএম হইতে অমহাই কেন খাসি লাই চুবালাই তিনি সারা ত্রিপুরা রাজ্য অমহাইকে তুইলম্মানি শুধু ক্ষয়ক্ষতি নিপক সাকাই হলা অরো বড় বড় গঠিকা যে শুধু পাহাড় অঞ্চলয়া শহর অমহাইন সারান থাকায় সারা ত্রিপুরা রাজ্য অমহাই অবস্থা কেমন আনে থাকায় পাহাড় অঞ্চল হাপুং হাতাই গোয়া পানি ভাগে লামার বেলাইকে হামিয়ানখা লামা হামিয়ানখা তুই মানিয়ানখা যে জায়গা পাহাড় অঞ্চল তুই পুসুগুই এনে জায়গাও লিয়ার মানিয়া সরকার চাই তখন লিয়ার মায়ানি বাগি নাই তুই পুসুক মায়া আর পাইপলাইন খাইজা পাইপলাইন খানানি টিচার লেখা তুই জায়গা রব ঘরে তুই নং দমানি আজ জায়গাতে বেলাইকে অসুবিধা না আপনি বাগে তুই বাহাইকে পুসুগুরি মানাই লামা বাহাইকে তাহাম খলাই মানাই আপনার সরকারও বিচার দতি দতি চেষ্টা থাকুন আমি অনুরোধ দংনাই দেব আর সালানি থাকা হাঙ্গাই যে বড় রঙি যে নুকুমনি আর মাল মাতা নেন মুসুক তো কোনওয়া ব্যবহার মাল মাতা বড় যে মাল মাতা রিনায় বা যে নক তাং দংনায় বাক্সা সরকারি নক মানজা বাক্সানি যিনি ইয়াকুবাই থানো আজ বই নাই লুন নাহারে বন্ধন লুন নাহার অমহাই খাই নাই নক নুকুম খাই দংনানি অব দেরা বড়নি বাগি নাই বেলাই খতি মানি বাগি নাই বড় ইয়াক নিজে বাই থাং বাসানানি বাগি বেলাই কঠিন নি বাসানাই আপনি বাগি সরকারি তরফ থেকে দতি দতি খাই নাই যে নক নুকুম কসক খানায় যে নক নুকুম তাক খাবি মায়াকো তাও রিলিফ কেমন তং তং কো অবরম বাহাই কি দতি দতি খাই চেষ্টা না খাই কম রুই না কম আপনি সেটা বাহাই গিয়ে বড় জানজানি লুকুঙ্গ সেটার খাই রহিমান আবু চেষ্টা খাইনি এখন আনি অনুরোধ দংনাই তাই
অবশ্য আনি অনুরোধ করনাই যারা বিরোধী বেঞ্চ করনাই বড় গরম হয় কেন সরকার সুবাথন তাই অফিসিয়াল হব সুবাথন কর্মচারী রক্ত রক্ত কোনো রক্ত চাক খান কোন কালার করে রক্ত সুবাইন তম তেও ফার্স্টে তখন নির্ণয় কর্মচারী পক্ষ এবং ফাঁসি আন কবং দনাই কিজার দনানি ভাগে নাই তাই আন কবনানি মুসুম জানজানি বিধানসভা কেন্দ্র সিমি নাইয়াবই সারা ত্রিপুরা রাজ্য যত জায়গানো সুবিধা অসুবিধা দङ যতন গ্রুপ খাই থাকি নাই আনি বিধানসভা কেন্দ্র নাইফেদি नौनि विधानसभा पांगनानै अमाहाय जों सारा त्रिपुरा राज्यनि आनाचे खनासे ग्रुप खाय थांगिनाय जुबान माफाय जावो जों मियाव थांगिनाय साब्रम थांगिनाय जों चिनि टीम थांगि एमएलए टीम थांगिनाय जों साब्रम थांगि जुबायखा अमाहाय जों तेबो चिनि डेट रखायजा दङ मांगायाव थामे याव अरबो तामने गन्डासराबो थानाय याव करबुगो थानाय अमाहाय जों डेट रखायगा जों जत विधानसभा जत बुरि मानसा जों बुरिनाय अमाहाय जुदि जतनो जुदि जुबा खामगांगाय बेलायखाय हामनाय ताय सारा बखाल ताया उंतमानि जराव जों बमनि थानि बासा खाय कर्मसुन लगे खाय खामनि खामगाय बम बुखाबो जों गना कारण जों खामगाय जनप्रतिनिधि बमनि बुरबाय जों तिने अल्प सानानि बागै जों अल सुजुग मानो अ बरगनो जों याबाय कुचुगिया अ बरगनो जुदि जानजनि जागावनो गाहाम खाय जों कुसुगिरि मा खामगाय सरकारि तरफ থেকে सुबाय मा खामगाय सुबाय ले खानो कबाय कुबाय যদি খাকচাংলাই রিমাখান গাंगाय বড় জাতনে আমি বাগে সতনি ফাইনা আনকো মুতনাই সুবাউরি যতনে যে মানসা সমান মানসা আং তিনি আনি বিধানসভা কেন্দ্রনো তিনি আনি এসেম্বলি অধিবেশন তখন সরতেও হোক আং সাতটাও থাঙ্গিনাই আর 10টা জরা থাঙ্গি আনি বিধানসভা কেন্দ্র গুরি ফাইকা তামগান গানান বাগিনাই আং থাং গুরি ফাইমাটা কবগারা পছায়া যতনো সুবাদে নিনাই তাই সরকার নবা আঙ্গবন করুনাই ঠিকনো সরকারের তরফ থেকে রাখছে যারা সুবাই না করুন দেব কাহামকাই যাতে যদি সুবাউইনাই বরং নকম কামদিরি না নিকুন তাই কোন যে মাল মাতা পদি খামানি অবরং হব বরং রাং হিসাবে হেল্প খাইতো নিনাই কব মুন্নার আনি কবর ধন্যবাদ শ্রীমতী স্বপ্না দেবনাথকে সময়ের উপরে আপনি লক্ষ্য রেখেছেন। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন অনারেবল এমএলএ শ্যামল চক্রবর্তী। ধন্যবাদ স্যার। আজকে সর্বীয় বিষয়ে মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় এবং সুদীপ রায় মহোদয় গ্রহণ করা হয়। মূল আলোচনা ওনারা উত্থাপন করেছেন। আমি সময়ের মধ্যে কয়েকটি কথা বলব যে এবারকার যে বন্যা তার ধ্বংসলীলা বেশি ছিল বলেই কিন্তু আলোচনাটা এসেছে। তাতে 83, 93 তারপরেও কিন্তু ছোট ছোট বন্যা হয়েছে, 99 হয়েছে। সেই বন্যাগুলি ছিল নদীগুলির পাশগুলিকে নিয়ে, নদীর একদম কাছাকাছি এলাকাগুলিকে নিয়ে। কিন্তু এবার যে বন্যা সেটা কিন্তু নদীর কিনারে যে বাঁধ আছে সেই বাঁধের উল্টো দিকে যে জায়গা আছে সেই জায়গাগুলিও প্লাবিত হয়েছে ব্যাপকভাবে। আমাদের মহকুমা দিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের নদীর পাড়ে যে গ্রামগুলি আছে তাতে কামরাঙ্গাতলি, চন্দুল, মোহনভোগ, বানিয়াছড়া, তেলকাতলা, ইন্দিরানগর, কলমখেল, এই সমস্ত বেজিমারা, এই সমস্ত গ্রামগুলি
আবার বাঁধের উল্টো দিকে যে জায়গা আছে, বিশেষ করে নলছল বিধানসভা ক্ষেত্র যেটা, সেটা রুদ্রসাগরকে কেন্দ্র করে, আর আমাদের এখানে হলিয়াইতলাকে কেন্দ্র করে জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে সোনামুড়া বিভাগের নদীর পাড়ে যে জনসংখ্যা আছে, কিন্তু জলে প্লাবিত বেশি হয়ে গেছে উল্টো দিকের জায়গায় জনসংখ্যা অনুসারে। অনেক বেশি জনসংখ্যা প্লাবের মধ্যে পড়ে গেছে উল্টো দিকের জায়গায়। এবং গোমতীর কিনারে যেটা, এটা 7-8 দিনের মধ্যে রিলিজ হচ্ছিল, কিন্তু ওইটা আরো 2-3 দিন বেশি লেগেছে। ওইটার জল নামেনি, কারণ ওইটা একটা সুইচ গেট দিয়ে জল নামতে হয়। কাজে সেখানে জল, এখানে জল কমছে, সেখানে বাড়ছে, এই ধরনের একটা অবস্থা সেখানে তৈরি হয়েছে। ওই জায়গায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। তাতে দেখা গেছে যে এক এক জায়গায় এক এক রকম, যেমন গোমতীর লেন্থ অনেক বড় আছে, সোনামুড়া নিচের দিকে আছে, জলবায়ু আসতে কিন্তু নামে অনেক দিন। আবার দেখা গেছে আমরা আসতে যেতে যেটা দেখেছি, যেমন জম্পুই থেকে কামথানা পর্যন্ত যে বিশালগড়ের উপরে নদী, তার লেন্থ কম, কিন্তু এটা স্রোত বেশি ছিল এবং জল নেমে গেছে তাড়াতাড়ি, কিন্তু তারপরে ধ্বংসলীলা দেখা গেছে। যারা এদিকে আমার মন্ত্রীরাও গেছেন, বিরাট ধ্বংসলীলা দেখা গেছে। সেইভাবে ত্রিপুরার আরো অনেকগুলি ছোট ছোট নদী, এগুলি কম সময় জল থাকে, কিন্তু একেবারে সব ভেঙে চুরে ঘুরিয়ে নিয়ে যায়, এই ধরনের অবস্থা হয়েছে। তাতে যে আলোচনাগুলি হচ্ছিল, সবাই আলোচনা করেছে যে বাড়ি ঘর রাস্তাঘাট এই সমস্ত ব্যাপক ধ্বংসলীলা সেখানে হয়েছে, ব্যাপক। আবার তারা আপনি যে প্রস্তাবটা উনি করেছেন, আমিও মনে করি যে আমার মনে হয় না রাজ্য সরকার একা এত বড় ধ্বংসলীলাকে কভার করতে পারবে। এই কারণে বলা হচ্ছে যে সেন্ট্রালি বিষয়টা যাতে অধিক নজর দেয়, তার জন্য এটাকে মানে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার জন্য এবং এটা যাতে সেইভাবে দেখে, তার জন্য এই প্রস্তাবটি সেখানে করা হয়েছে। এটাকে আমি ওই জায়গাটা আমি যাচ্ছি না। এখন যে কথাগুলি হচ্ছিল, তাতে আমি মাননীয় মন্ত্রীরা এখানে আছেন, আমি বলবো যে 100% যেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা আরো কম হয়েছে, সেখানে এটা দল না দেখে মানবতা রাজ্যের বাসিন্দা সেদিকে দেখে বিষয়টা যাতে সামনের দিকে এগোবে। আমি এই কারণে বলছি আমার অভিজ্ঞতা থেকে, যে আমি একটা জায়গায় দেখেছি যে যারা তালিকা করবে তারা নির্দিষ্ট লোককে বলছে যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তালিকাটা তাদের মধ্যে দিয়ে সেটা যাতে না হয়, অফিসারদের কাছে যাতে একটু ফ্রি হ্যান্ড দেওয়া হয়। এবং যেটা বলছিল যে কয়েকটা দপ্তর মিলে তারা যাতে সার্ভেটা ঠিকভাবে করে, তার জন্য রাজ্য মন্ত্রিসভার কাছে সেখানে আবেদন করছি, ঠিকভাবে যাতে হয়। এটা ঠিক যে আগাম সতর্কতা সেভাবে ছিল না, মন্ত্রিসভারও সেগুলি দেখতে অসুবিধা হয়েছে। কিন্তু আপনারা দেখবেন সামাজিক মাধ্যমে আপনাদের কাছে এসেছে নিশ্চয়ই, যে প্রথম দিকটা প্রচন্ড বিশৃঙ্খলা ছিল। দেখা গেছে সরকারি যে কয়েকটা বোটের ব্যবস্থা করেছে, নির্দিষ্ট লোকরা সেই বোটগুলি নিয়ে ঘুরছে উদ্ধার কাজের ক্ষেত্রে, সেগুলি আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন। আমি কোনো কারোর সম্পর্কে বলতে চাই না, কারা ঘুরেছে কি আসে বিষয়, উদ্ধার কাজের থেকে তারা ঘুরছে বেশি, এদিকে সেদিকে ঘুরছে, নিচ্ছে এই সমস্ত। দ্বিতীয় বিষয় হলো যে ক্যাম্পগুলি করা হচ্ছে, সেখানে আমরা বলেছিলাম
যে সব দুঃখ আর ক্যাম্পে আসে না। যেমন বেজিমার একটা গাছসভা 4000 লোক জমে দিয়েছে, কিন্তু ক্যাম্পে এসেছে 10 কোটি। আর সে পীলাভূমি আছে, সবাই পীলাভূমিতে চলে যায়। আর কিছু মানুষ বাড়ির মধ্যে যেভাবে হোক থেকে যায়, বাড়িতে জিনিসপত্র আছে এগুলিকে অন্তত বাঁচাতে হবে। তাতে 100 হাত জলের নিচে আছে, কিন্তু ক্যাম্পে যায়নি। তাদের বিষয়টা যাতে রিলিফ সেখানে দেওয়া, সেটা সর্বদলীয় মিটিংয়েও মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় করেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা দেখবেন। পরে আমরা যখন এর সাথে কথা বলি, তখন দেখা গেছে যে এই ধরনের কাগজ আসেনি, এই ধরনের কোনো অর্ডার আসে। তো সেই বিষয়টাও যাতে দেখা হয়, নিশ্চয়ই এগুলি দেখবেন। একটা ক্যাম্পে আমরা ভিজিটে গেছি, 2 জায়গায় 2 রকম। একটা জায়গায় দেখা গেছে সরকারি কর্মীরা আছে, পাশাপাশি নির্বাচিত লোকরাও আছে। আরেকটা জায়গায় দেখা গেছে সুনামুড়ার ক্ষেত্রে যখন মেলা ঘুরে গেছি, বড় ক্যাম্প, 131 পরিবার আছে, সেখানে সরকারি কর্মচারীও নেই, নির্বাচিত প্রতিনিধিরাও নেই। অল্প কিছু ছেলেমেয়ে এখানে আছে, তারা নিয়ন্ত্রণ করছে। সেখানে অভিযোগ হলো 4 দিন ধরে তারা আছে, একবেলা মাত্র ভাত দিয়েছে। 4 দিন। আমরা যখন এটা এসডিএম কে বলি, তারপর দিন দেখা যায় যে খবরের কাগজে পেয়েছে, এসডিএম কে বলেছি যে এটা বিশেষভাবে দেখার জন্য। তারপর দিন দেখা যাচ্ছে সেখানে ভাতের ব্যবস্থা। এই নিয়ন্ত্রণটা যাতে অফিসারদের উপরে থাকে, এটা যাতে দেখে, এটা নির্দিষ্ট লোকদের হাতে যাতে না দিয়ে দেয়। ঠিক ক্ষতিপূরণের বেলায় যেটা তদন্ত হবে, সেই বিষয়টাও যাতে অফিসাররা একটু ফ্রি হ্যান্ড দেখতে পারে, তারা যাতে দল মত নির্বিশেষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হয়, ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়, সেইটা অন্তত সরকারকে দেখা দরকার বিশেষ। এখন এই জায়গায় আমি উনি বলে গেছেন, আমি আর দু একটা বিষয় বলবো। আমার মনে হয় যারা মারা গেছেন, মৃত্যু হয়েছে যাদের, তাদের পরিবারে সরকারিভাবে ছোট্ট একটা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা যায় কিনা, যে পরিবারগুলি মারা গেছে, সেটা সরকারকে দেখা দরকার। আর মহকুমা ভিত্তিক একটা অফিসারদের নিয়ে কমিটি, সর্বদলীয় লোকদেরও রেখে যদি কমিটি করে, যদি কোনো জায়গায় দেখা যায় যে ডিসপিউট আছে, লোকদের নাম আসেনি, অন্তত তারা যাতে দেখতে পারে বিষয়টা, এনকোয়ারি করতে পারে, সেই বিষয়টা দেখা দরকার বলে আমি মনে করি। মহকুমা ভিত্তিক অন্তত একটা ছোট কমিটি সেখানে করে দিতে হবে, সেখানে ভালো হবে। 3 নম্বরে যে বিষয়, সেটা হলো যে রেগাতে কাজের কথা বলেছেন, আমি এটা করছি না, কিন্তু জিনিসপত্রের দাম বাজারে বেড়ে যায়, বিভিন্নভাবে বেড়ে যায়। সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল, আজকে প্রশ্ন তো পাইনি বিশ্বের কাগজের মধ্যে। তো সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু কিছু জিনিস তো রেশনের মাধ্যমে দেওয়া হয়, চাল দেওয়া হয়, চিনি দেওয়া হয়, কেরোসিন দেওয়া হয়, সমস্ত। তার সাথে চাল, ডাল, সরষের তেল, চিনি, লবণ, কেরোসিন, কিছু মশলা, মানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস অ্যাটলিস্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ার আগামী 6 মাস যদি এই দপ্তর থেকে, এই দপ্তর তো মানে ওখান থেকে টাকা দপ্তরে বাড়িয়ে দিলে পরে এই দপ্তর থেকে যাতে দিতে পারে, অর্থাৎ রেগাতে কিছু রোজগার হলেও বাজার থেকে যদি সবটাই কিনতে হয়, তাহলে পরে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ থাকছে না। কত জায়গায় নিয়ন্ত্রণ করবে, কাজে সেদিক থেকে গরিব সাধারণ মানুষের একটা সুবিধা হবে। এখানে এগ্রিকালচারের ক্ষেত্রে দেখবেন সবজি যাদের নষ্ট হয়েছে, ব্যাপক ক্ষতি,
কিন্তু এইটা ঠিক যে আগামী 1 মাসের মধ্যে সবজি চাষিরা মানে এত উন্নত চাষি এখন, বিশেষ করে আমাদের মহকুমা, বেজিমারা, রাঙামাটি, বর্দোয়াল, এই সমস্ত যে জায়গা, কলমক্ষেত, গ্রামতলী, তারা দারুণভাবে উন্নত। তারা বাজারকে বিরাট সাপ্লাই দেয়। আমি গত 4 দিন আগে যখন গেছি তখন দেখি নতুন করে ভিড় করে ফেলছে। আচ্ছা, আমরা বিশ্বাস করি যে তারা আগামী 1 মাসের মধ্যেই আবার মাল বাজারে আনতে পারবে। এটার জন্যে তাদের যে ঋণ ছিল, অ্যাটলিস্ট এই ঋণটা দিয়ে যাতে অন্তত তাদের উপর বেশি চাপ তৈরি না হয়, ব্যাংকার্সদের সাথে কথা বলে সেই বিষয়টা একটু দেখা দরকার। আর দপ্তরের সাধ্য অনুসারে যত বেশি পারা যায় সেখানে বীজ, সার, এই সমস্ত জিনিসগুলি সাপ্লাই করার দরকার বিল স্তরের মাধ্যমে। প্রথম কিস্তিটা বিনা পয়সা দিতে পারলে ভালো, আর সাবসিডিতে যাতে অন্তত এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে। বিশেষ করে দেখতে হবে পেট। রোজিদু বলছিলেন যে বাইরে থেকে একটা ধানের বীজ আনছে যেটা 3 মাসের মধ্যে হবে, কিন্তু আমার অভিজ্ঞতা আমি বলছি, আমাদের এই যে এখন যে পেটিটা হলো, এটা সাধারণভাবে মাঘ মাসের 15 তারিখের মধ্যে রোয়া শেষ হয়ে যায়। অর্থাৎ শীতের আগে যাতে ধানটা অন্তত ছড়াটা বেরোয়। বেশি শীত করলে এই ছড়াটা বেরোয়। এখন যে ধানটা হবে সেটা গাছ হবে, তবে সেইভাবে ধান হবে বলে আমার অভিজ্ঞতা নেই। আমি অভিজ্ঞতা বলতে আমি যেটা দেখে এসেছি সেটা বলছি। দেখছি শেষের দিকে যেটা করে সেটা যখন শীত করে গাছটা বড় হয় কিন্তু ধানটা সেভাবে বেরোয় আগেরটা। কাজে পেটি যারা করেছে, যাদের এত বড় নষ্ট হয়ে গেছে, এটা আমি বলবো যে আমার মনে হয় আরেকটা ফসল আসা পর্যন্ত তাদের কোনো রাস্তা নেই। এই সময়ে আবার ধান করে নতুন করে ফসল পাবে বলে আমার বিশ্বাস হয় না। কাজেই খাদ্যের একটা সংকট সেখানে তাদের এখানে হবে। তো এটা চাল দেওয়া হচ্ছে। আমি আবেদন করবো এটা যে পরিবারের কার্ডের সংখ্যা আছে, জনগণের সংখ্যা আছে, সেই সংখ্যা অনুসারে গত 1 মাস 1.5 মাসে 100 টাকা কুইন্টালে বাজারে চালটা দাম হয়েছে। কাজে সেদিক থেকে সেই মাথাপিছু সংখ্যা অনুসারে একটা লোকের কতটুকু লাগে সেই অনুসারে যাতে রেশনের থেকে দেওয়া যেতে পারে, অন্তত সামনের ফসলটা আসা পর্যন্ত সেইটা দেখার জন্য বিশেষভাবে আমি এখানে আপনাদের কাছে বলছি। আর লেখার জায়গায় সমস্ত তো বলে গেছে। রোড কানেক্টিভিটিতে রাস্তা, ইলেকট্রিসিটি, পানি সবচেয়ে, এটা তো আলোচনার বিষয় অ্যাকচুয়ালি সবই আপনারা জানেন। কিছু জায়গায় দেখা গেছে যে রাস্তাটা দিয়ে সচরাচর যেত নদীর পানি, বিশেষ করে শত শত গাড়ি চলে, যেমন ধরুন সোনামুড়া বিলোনিয়া রোড থেকে কলমকে, হ্যাঁ এটা সরকারি রাস্তা, বড় রাস্তা। এই রাস্তা দিয়ে 5টা 6টা গাছপালার মানুষ এই রাস্তা দিয়ে চলে, প্রচুর অটো গাড়ি সমস্ত চলে। এখানে ঠিক মাঝখানে বর্ণারার একটা জায়গা আছে, 60 মিটার জায়গা। এটা জল যখন উঠেছে তখন কিন্তু বোঝা যায়, এখন যখন জল নামছে 60 মিটার জায়গা একদম ভেঙে গেছে। এখন এ দিয়ে গাড়ি অটো কোনোটাই চলতে পারে। কাজে আমি আবেদন করবো এটা যে এগুলি তদন্ত করে অন্তত এই কানেক্টিভিটির যাতে হয়। তার জন্য প্রথমে যে রাস্তাগুলি একদম ভেঙে গেছে, মানুষ আর আসতেই পারে না গাড়ি টাড়ি নিয়ে, সেই জায়গাগুলি একটু আর্জেন্ট বিষয়টাকে দেখে অন্তত মানুষ যাতে গাড়ি ঘোড়া নিতে পারে, যেতে পারে, কারণ মানুষ সমস্ত জীবনে
এইটা প্রথমে বিশেষভাবে দেখা। আর কিছু গ্রাম আছে, 100 বাড়ি আছে, 50টা বাড়ি আছে, 70টা বাড়ি আছে, ওই জায়গায় ভাঙ্গা এমনভাবে গেছে যে এই গ্রামই আগামী দিনে থাকবে না। সেই জায়গাগুলিতে ব্লক ব্রিজিং করে, হ্যাঁ, এই সমস্ত একটা বিশাল করে মাননীয় আমাদের একটা দেখেছি। ঠিক এই ধরনের গুমতিরও অনেক জায়গা, একেবারে অমরপুর থেকেও যদি আপনি দেখেন, সব জায়গার মধ্যে পাড়াগুলি যাতে বাঁচানো যায় আপাতত, সেই জায়গাগুলিতে ব্লক ব্রিজিং করার জন্য সরকারের কাছে সেখানে নিশ্চয়ই এখানে আবেদন থাকবে। আর ড্রিঙ্কিং ওয়াটার এবং সবাই বলে গেছে এগুলি সব জলের মানে আপনার এইটুকু হাইটে থাকে তো ওই ইয়েটা ট্রান্সফরমার, দেখা গেছে এর উপরে জল উঠে গেছে, তার মানে এটার মধ্যে পলি ঢুকে গেছে, ঢুকে গেছে, তাতে অনেক নষ্ট হয়েছে। অনেক আপনার পানীয় জলের যে ইয়েগুলি আছে, পাম্পগুলি আছে, সেগুলি নষ্ট হয়েছে। এগুলি অন্তত দ্রুত গতিতে সেখানে করা, এগুলি করে আমাদের রাজ্যকে আবার একটু সচল করার দিকে সেখানে নিয়ে যাওয়ার জন্যই আজকের উপরে আমার আলোচনা। আর আমি মাননীয় মন্ত্রীদের কাছে বলব যে একটা বিষয় সামাজিক মাধ্যমে আমি দেখেছি, আমরা জানা নেই, আমি ওর সাথে কথা হয়নি, আমি দেখেছি মাননীয় একজন প্রাক্তন বিধায়ক, অনেক দিনের অভিজ্ঞতা প্রবাল রায় মহোদয়, উনি কোথায় জানি গেছেন ওনাদের সময় সমস্ত ওনাকেও হেনস্থা করা হয়েছে, আমি যেটা দেখেছি। এগুলি কিন্তু মানে ঠিক না, এগুলি খারাপ বার্তা বহন করে সবার জন্য, আমাদের সবার জন্য। এটা যাতে না হয় নিশ্চয়ই সবাই মাননীয় চেয়ারম্যান, ডিটেলস কিন্তু যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে উঠানো হয়েছে চিত্রবাবু এবং সুনীলবাবু দিয়েছেন, এবং পরবর্তী সময় রঞ্জিতবাবু, শঙ্করবর্মা, শ্যামবাবু ব্যাপারটা আর কয়েকটা বিষয় কিন্তু আমার মনে হয় পয়েন্ট কিন্তু চলে এসছে বলে মনে হয়। আপনারা বললে আরো কয়েকটা করে আমাদের আপত্তি পয়েন্ট কিন্তু চলে এসছে। আর ফার্দার তাহলে আমাদের ছিল, আমি বলবো যদি আপনারা এগ্রি করেন তাহলে আমাদের একজন মাননীয় মন্ত্রী বলে এবার করেছে না, কেন বলতে হবে দেখবে আই থিঙ্ক তাহলে কিন্তু এগুলো বলবে। আমি যেটা বলছি 33 জনের মধ্যে 22 জন কিন্তু দক্ষিণ জেলার হ্যাঁ মৃত্যু হয়েছে। 33 জনের মধ্যে 22 জনের মৃত্যু হয়েছে দক্ষিণ জেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হ্যাঁ। দক্ষিণ জেলা। তার আলোচনাটা হওয়া দরকার। আমার একটা আলোচনা ছিল দক্ষিণ জেলার এক্সট্রিম সাউথ ইস্ট সবচেয়ে সাবরুম আর কি আপনার ব্যাপারটা এক্সট্রিম সাউথ ইস্ট সাবরুম, সেখানে যেমন প্রতিনিধি সাবরুম না, সাবরুম থেকে বেশি এক্সট্রিম সাউথ ইস্ট রাদার এক্সট্রিম সাউথ ইস্ট সাবরুম। ঘটনাটা যদি না আসে তাহলে সুতরাং চিত্রবাবু অবশ্যই লিডার বলেছে, বলুন বলুন, আমাদের আপত্তি নেই, কিন্তু আমি বলছি কিন্তু শুনুন, এই যে আপনারা সবাই ডেমোক্রেসি শর্ট ডিভিশন, আমরা আইন ভেঙে করছি, কিন্তু শর্ট ডিভিশন 1 ওভার বেশি চলে না। আমরা বলছি না, সেদিন বিএসএমপি বলছে একটু বেশি হোক, কোনো আপত্তি নেই। এটা কিন্তু 5টা বাজবে প্রায় 3 ঘন্টা, 1 ঘন্টা, কিন্তু যেহেতু গুরুত্ব নিশ্চয়ই বলুন, তাহলে বলুন আর কি করা যাবে, বল তাহলে অ্যানাউন্স করুন না, তারা বলুন যাদের আমাদের, আরে আমরা তো কাজ করছেন, সুতরাং তো আমরা তো কাজ করছি, তারা একটু বলুন বলুন না না আমাদের বলুন অভিষেক বাবু বলতে ওনাদের মধ্যে একজন সাউথে যিনি বলছেন ওনাকে, ওনার মধ্যে আরো 2 জন ছিলেন নাকি, একজন দিবেন নাকি 2 জনই দিবেন, 2 জনই? হ্যাঁ মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, আমি শুধু একটা দৃষ্টি আকর্ষণের জন্য একটা বিষয় রাখবো। মাননীয় শ্যামলবাবু বলেছেন আমারও পাশের বিধানসভার কনস্টিটিউয়েন্সি, আর রুদ্রসাগর আমাদের খুবই গুরুত্বপূর্ণ এলাকা, যে গোমতী নদীর সাথে তার জলের অনেকটা সম্পর্ক আছে। বন্যার সময় আমরা দেখেছি যে গোমতী নদীর যে জল রুদ্রসাগর থেকে 1-2 ফিট উপরেই ছিল। তো মেলাঘর থেকে পুরো
সোনামুড়া হয়ে একদম দুর্গাপুর হয়ে বাংলাদেশ বর্ডার পর্যন্ত যে রাস্তাটা মেলাঘর সোনামুড়ার হয়ে যে রাস্তাটা, এটা কিন্তু শুধু রাস্তা না, এটা হচ্ছে গোমতী নদীর বাঁধ। এই বাঁধের ফলে গোমতী নদী যদি বিপদ সীমার উপর দিয়েও চলে, এই বাঁধের এই পারে রুদ্রসাগরের বসবাসকারী যারা মানুষ আছেন তাদেরকে কিন্তু রক্ষা করে। এবারে বন্যা তো প্রায় তিনবার ওই রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। যদি ভেঙে যেত তাহলে আরো কয়েক হাজার পরিবার আমাদের কিন্তু রুদ্রসাগরের ওপারে, রাস্তার ওপারে যারা আছে তারা আরো ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এখন শ্রীমন্তপুর বর্ডার থেকে মেলাঘর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রাস্তাটা বড় হচ্ছে, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম এই রাস্তার মধ্যে এখন জায়গায় জায়গায় কালভার্ট নির্মাণ হচ্ছে। তো এই জিনিসটাকে আমাকে সম্ভবত সেন্ট্রাল থেকে ডিডিআরটা তৈরি হয়েছে, এটাকে আবার দেখা উচিত, কারণ এটা কিন্তু নদী বা কালভার্ট দিলে ভবিষ্যতে কিন্তু গোমতীর যে জলটা, এটাকে আমরা এই দিকে আসা থেকে কিন্তু আমরা রুখতে পারবো না। তো এই কালভার্টগুলো করতে গিয়ে কোথাও আধা করে রেখেছে, যেরকম ডিপিআর আছে সেরকম কাজ চলছে, ফলে কিন্তু 3বার ওই রাস্তাটা ভাঙার উপক্রম হয়েছে। তো এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। যদি ডিপিআর এ কালভার্ট থাকে সেটাকে সরানো উচিত। এটা কিন্তু নদী বাঁধ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বহুত ধন্যবাদ। তো এখন রামদাস অনারেবল এমএলএ কে বলবেন? দীপঙ্কর সেন, অনারেবল এমএলএ দীপঙ্কর সেন। মাননীয় চেয়ারম্যান, সারা রাজ্যে বন্যায় সর্বত্রই হয়েছে। আমি বলবো আমার এখানে বেশি হয়েছে, কেউ বলবো আমি বিপক্ষে যাবো। তুলনামূলকভাবে দক্ষিণ জেলা সবচেয়ে বেশি বন্যার প্রকোপ সেখানে তৈরি হয়েছে, যেখানে প্রাইভেট ফ্লাড এরিয়া যেটা আছে 125টা সরকারি তথ্য অনুসারে সেখানে আছে। আমরা দক্ষিণ জেলার একটা রিভিউ মিটিং, মাননীয় মন্ত্রী সেখানে মধ্যে ছিলেন শুক্লাচরণ মহাতিয়া, ওনার নেতৃত্বে আমরা একটা মিটিং এই সময়ের মধ্যে আমরা করেছি সকল বিষয়গুলো নিয়ে বিবেচনা করার জন্য। এবং সেখানে ল্যান্ডস্লাইড যদি বলি আমরা দক্ষিণ জেলাতে 99টা ল্যান্ডস্লাইডের ঘটনা সেখানের মধ্যে ঠিকই তৈরি সরকারিভাবে, আমি সেই তথ্য বলছি প্রায় ঘটনাটা কোন জায়গায় সেখানের মধ্যে গেছে আমি এটা বলার জন্য সেখানে গেছি। আমি যত সম্ভব চেষ্টা করেছি সেখানে যাওয়ার জন্য। 500 বাড়িতে সেখানে গেছি, 170টা গুদামঘর সেখানে পৌঁছেছে, প্রত্যেকটা বাড়িতে আমি সেখানে গেছি, তার থেকে অনেক বেশি এখনো যেতে পারি। এটা হওয়ার মূল কারণ হচ্ছে বর্ষণের পরিমাণ এবার প্রচুর পরিমাণে সেখানের মধ্যে বর্ষণ সেখানের মধ্যে রয়েছে, যার ফলে দেখা গেছে যে নদীর জলস্তর সেটা ব্যাপকভাবে সেখানের মধ্যে বেড়ে গেছে। যেমন বৃষ্টিপাত সেখানে বিলুনিয়াতে হচ্ছে 370 মিলিমিটার, আমি অন্য তথ্য সবটাই আছে আমি বলবো না, সময় নষ্ট হবে। এবং এর ফলে নদীর স্তর যেটা 1992-93 সালেও যেটা সেখানে ছিল, এবার সেই নদীর স্তরগুলো 19.75 19.30 মিটার পর্যন্ত, অর্থাৎ ব্রিজ যেখানে আছে তার একেবারে 1 ফুট নিচে পর্যন্ত জলের বিভৎসতা সেখানের মধ্যে মানুষ সেখানে মধ্যে রয়েছে, যার ফলে এই বন্যার প্লাবন এত পরিমাণে সেখানে রয়েছে, যার জন্য এই ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে ব্যাপকভাবে সেখানে সংঘটিত হয়েছে। রাজ্যের 32 জন, একজন নিখোঁজ ছিলেন, আজকের আপনারাও বললেন 33 সম্ভবত, একটা সহ 33 যদি মৃত্যু হয়। দক্ষিণ জেলাতে 22 জনের মৃত্যু তার মধ্যে হয়েছে। ধসে পড়ে মারা গেছে 18 জন, একজন এখনো ধসের নিচে, যাকে উদ্ধার করা সম্ভব হয়নি, সম্ভবত অন্তত 100 ফুট নিচে সেখানের মধ্যে তার ভূমিকা এখনো আছে, তা উদ্ধার করতে সেখানে মধ্যে পারেনি। বীরমণি ত্রিপুরা 65 বছর, গায়রানবাড়ি বইমাগে। আরেকজন সেখানের মধ্যে আছে বন্যার জলে, সেখানের মধ্যে জলের বাড়িতে সেখানের মধ্যে পড়ে গেছে, পড়ে গিয়ে তারা সেখানের মধ্যে স্ট্রোক করেছে, স্ট্রোক করে মারা গেছে। এরকম 3 জন আমরা ডিএম সাহেবকে বলেছি তাদেরকে মৃত্যু তালিকার মধ্যে সেখানে আনা। এটা যদি হয় তাহলে 22 জন সেখানে রয়েছে। গোমতী সহ যদি করি তাহলে 29 জনের মৃত্যু আমাদের সেই অংশে ওই জায়গাটার মধ্যে সেখানের মধ্যে হয়েছে। এর মধ্যে আমার বিধানসভা যদি আমি বলি তার মধ্যে 11 জনের মৃত্যু, এই 33 জনের মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে শুধু একটা বিধানসভা এলাকায়। এর মধ্যে মর্মান্তিক 2টো মৃত্যু না বলেই সেখানে না হয়, সেটা হচ্ছে পিয়ারি দেববর্মা। পিয়ারি দেববর্মার মৃত্যু 6.5 বছরের মেয়ে,
সিনেমার ঘটনাকেও সেখানের মধ্যে মিস করে। ছোট্ট ঘরের মধ্যে ছিল, যখন সেই ঘটনা হয়ে গেল, মা মেয়ে দুজনে উঠানের মধ্যে এলো, 50 মিটার আপনার 50 মিটার দূর থেকে একটা ধস এসে সেই মা মেয়েকে নিয়ে একটা বিল্ডিং ঘরে 3টা ওয়াল সেট করেছে। প্রথম ওয়াল সেট করেছে মা মেয়ে সব, দ্বিতীয় ওয়াল সেট করেছে মা মেয়ে সব, তৃতীয় ওয়াল সেট করেছে, 3টা ওয়াল সেট করে তার বাইরে এসে মা থেকে মেয়েটা ছিন্ন হয়ে যায় এবং মেয়েটা বসে নিচে চলে যায় এবং তার মৃত্যু সেখানের মধ্যে হয়। 6.5 বছরের সেই ছাত্রী, তার মৃত্যু সেখানে হয়েছে। রাস্তাঘাট সব বন্ধ, প্রায় 5 কিলোমিটার টিলা জমি পেরিয়ে আমি সেখানে গেছি। এত মর্মান্তিক, আপনাদের প্রত্যেককে সেই বাড়িতে অন্তত যাওয়া দরকার। আমি মন্ত্রী মহোদয়কে সেখানের মধ্যে বলবো সেই বাড়িতে সেখানের মধ্যে যাওয়া দরকার। আরেকটা আমার বিধানসভা কেন্দ্রে সেটা হলো কারখানা, সেখানেও গেছেন অনেকেই, সেখানের মধ্যে গেছেন। সেখানে একই ঘরে 7 জনের 9 জনের মৃত্যু একই ঘরের ভেতরে, যেখানে 3 বছরের একটা বাচ্চা সেখানের মধ্যে আছে। প্রথম দিন যখন ধস পড়ে তখন দুটো ঘর নষ্ট হয়ে যায়, তার থেকে অনেক দূরে সেই ঘরে সে 7 জন একসঙ্গে আশ্রয় নিয়েছে, কোথায় যাবে? শেষ পর্যন্ত দেখা গেছে ধস এসে পুরো ঘরটাকে সেখানের মধ্যে চাপা দিল এবং 7 জনের মৃত্যু হয়েছে। 3 জন কোনো রকমে সেই ঘর থেকে বেরিয়ে এসেছেন, 7 জন একই বাড়িতে একই ঘরে তার মৃত্যু হয়েছে। দুটোই আমার বিধানসভা এলাকায় ভেতরে এত মর্মান্তিক ঘটনা সেখানের মধ্যে হয়েছে। সেই মিলে এখানে এই যে মৃত্যু মর্মান্তিক, এদের সংখ্যাটা হচ্ছে সেখানের মধ্যে বেশি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ঘর। এখানে নদীর অববাহিকা এলাকার ভেতরে যতটা গুদাম ঘর ছিল, একটি গুদাম ঘর রক্ষা পায়, অর্থাৎ মাডোয়াল বলতে যা বোঝায় সেখানে। এই মাডোয়ালগুলোর ভেতরে সেখানের মধ্যে দেখা গেছে যে বিলোনিয়া বিধানসভাতে 425টার মতো মাডোয়াল, আমি এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, এগুলো সাব ডিভিশনের ভেতরে আরো বেশি হবে। সেখানের মধ্যে 900-র উপরে মাডোয়াল সেখানের মধ্যে বিলোনিয়া শান্তিবাজারে 592টার মতো হবে। সাবরুমের ক্ষেত্রে এখন আমি সেই তথ্যটা পাইনি। হ্যাঁ, উদয়পুরের ক্ষেত্রে যেটা আমি খবর নিলাম সেখানের মধ্যে প্রায় 850টার উপরে এই ধরনের ঘরের তথ্য পাওয়া গেছে, কিন্তু 2000-এর উপর হবে সেই ঘর, এখনো সংখ্যা তথ্য আসেনি। এই হিসাব সেখানের মধ্যে দেখা গেছে। কাজে সেদিক থেকে একটা বিরাট বিভৎসতা এই দক্ষিণ জেলা গোমতী সহ সর্বত্র এলাকার ভেতরে এই বন্যার প্রকোপ সেখানের মধ্যে ব্যাপকভাবে সেখানের মধ্যে ছিল। আমাদের এখানের মধ্যে কয়েকটা ব্রিজ, জিততলি মুহুরী নদীর উপর ব্রিজ চলে গেছে, মুহুরী লতুয়াটিলা থেকে যোগাযোগের ব্রিজ চলে গেছে, উত্তর নিচে যারা স্পিড ব্রিজ সেখানের মধ্যে চলে গেছে। স্কুল ছাত্ররা এখন এবার যেতে পারছে না, স্কুলের ভেতরে মানুষ যেতে পারছে না। আমি আজকের এই আলোচনার ভেতরে সেখানে রাখবো, কালকে ব্রিজ হবে না, কিন্তু সেই জায়গাগুলো অন্তত নৌকার ব্যবস্থা করে মানুষকে যাতে চলাচলের ব্যবস্থা করা যায়, প্রশাসনের তরফ থেকে সেই উদ্যোগ সেখানের মধ্যে যাতে নেওয়া হয়, সেই জিনিসটা সেখানের মধ্যে নেওয়ার জন্য আমি সেখানের মধ্যে বলবো। ট্রিটমেন্ট প্ল্যান, জল নেই বিলোনিয়া শহরে, আপনারা জানেন। মৌলিকপুরের ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ইনটেক ওয়াল চলে গেছে, এটা সমস্যা হবে না। তারপরেও সেদিন আলোচনার ভিত্তিতে দেখা গেছে আগামী 5-6 দিনের ভেতরে তারা অন্য বিকল্প পদ্ধতির ভেতরে জল ঢুকিয়ে সেখানের মধ্যে করার চেষ্টা হচ্ছে। দক্ষিণ মৌলিপুরে নদীর গতি পরিবর্তন হয়ে গেছে, 20টা পরিবার, তার কোনো অস্তিত্ব সেখানের মধ্যে নেই। দক্ষিণ নদীর গতি পরিবর্তন হয়ে সেই গ্রামটাকে অ্যাটাক করেছে, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বাঁধ তৈরি করা দরকার, এটা একটু আর্জেন্ট ভিত্তিতে সেখানের মধ্যে এটা করা দরকার। দক্ষিণ মির্জাপুর, দক্ষিণ মৌলিপুরে বিলোনিয়া নগর অল্পের জন্য সেখানে রক্ষা পেয়েছে, আপনারা জানেন। বাঁধ উচ্চ উপর দিয়ে জল যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, সারা রাত আতঙ্কের মধ্যে মানুষ সেখানে ছিল। নদীর মেঘে সবজি সেখানের মধ্যে হয়ে গেছে দুপুর। এই নদীর মুহুরী অন্তত ওখানে বিএসএফ ক্যাম্প, এখানে ট্রিটমেন্ট ক্যাম্প, দুপুর মাথানোর জন্য সরকারিভাবে ব্যাপক উদ্যোগ সেখানে না নিলে পরে এই জায়গাগুলিতে রক্ষা সেখানের মধ্যে পাবে না। বৈফামের পুরী সোনামুখ বিরাট জলাশয়, যেখানে মানুষ আগরতলা থেকে মাছ ধরতে যায় সব করে বসে, ব্যাপক প্রায় সেখানের মধ্যে 100 পরিবার মাছ চাষ করে, ভেঙে চুচির হয়ে গেছে। তাকে রক্ষা করা, বাঁধানো তার প্রয়োজন সেখানের মধ্যে রয়েছে। এর বাইরে আর অনেকগুলো আছে। আমি মূলত এই বড় বড় নদীর বাঁধ, সুইচ গেট, ব্রিজ, সেগুলোর কথা আমি সেখানের মধ্যে তুলে ধরলাম। এরপরে যেটা আমি সেখানে বলবো, পাথর। আমাদের কৃষির ক্ষেত্রে দেখা গেছে যে যে পাথরগুলো সেখানের মধ্যে ছিল 450 উপরে বড় বড় পাথর, অর্থাৎ বড় বড় জমির মধ্যে যেগুলো বোঝায়, যেমন লাবাঙের উমাচালি পাথর সেখানে, তারপরে সাবরুমের গোবিন্দমাঠ, এরকম প্রচুর প্রায় 450টার উপর বড় বড় পাথর, যেটাকে দক্ষিণ জেলার খাদ্য ভাণ্ডার বলা যায়, যেখান থেকে এত ধান এত উৎপাদন সেখানের মধ্যে হয়। এই জমিগুলোতে বালি পড়েছে, ধসে গেছে,
কাজে এই পাথরগুলোকে যদি আমরা উদ্ধার করতে না পারি, কৃষি দপ্তর এই জায়গাটা যদি অত্যধিক সেখানে না দিতে পারে, তাহলে কিন্তু দক্ষিণ জেলার যে উৎপাদন, যেখান থেকে এত বেশি ধান উৎপাদন হয়, সেই ধানের উৎপাদন কিন্তু সেখানের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো সেখানে আমাদের দেখা যাবে। রাস্তাঘাট বা অন্যান্য বিষয়গুলো আমি সেখানে কিন্তু বলবো না, শুধু একটা বিষয় বলবো, পানের বরফ যারা করে, এটা একটা তাদের পেশা। 1000-এর মতো পানের বরফ নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আগামী দিনে পান খেতে পারবো না, এটা আমাদের কাছে প্রশ্ন না, কিন্তু এই 1000 পানের বরফ যে মালিক, তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তারা কিন্তু এই পান, নলুয়ার পান থেকে শুরু করে আগরতলায় সারা রাজ্যে সেই পান যায়, আমাদের তরমুজ সব জায়গায় যায়, রাবার বাগান বসেছে। এইভাবে এই যে সম্পদগুলো রক্ষা করার জন্য আমার মনে হয় কৃষি দপ্তরকে একটা ইতিবাচক ভূমিকা সেখানের মধ্যে নেওয়া দরকার। আমার আলোচনা সংক্ষিপ্ত করছি, কিছু সাজেশন আমার তরফ থেকে সেখানের মধ্যে আমি দিচ্ছি। সেটা হচ্ছে জাতীয় বিপর্যয় এখনই যদি ঘোষণা না হয়, এত বড় বিপর্যয়ের পর যদি জাতীয় বিপর্যয় ঘোষণা না হলে কখন হবে? এত বড় বিপর্যয় ত্রিপুরাতে আর কখনো সেখানের মধ্যে হয়নি, কাজে তাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা দরকার। বন্যায় কিন্তু প্রত্যেক পরিবার, এর মধ্যে 33টা, তার মধ্যে এক পরিবারে 7টা আছে, কোনোখানে 2টা আছে, এটা কিন্তু কমে যাবে। আমার মনে হয় তাদের পরিবারে ছোট্টখাটো হলে পড়ে একটা সরকারি চাকরির ব্যবস্থা তাদের করে দিলে এটা ভালো হবে। ভেঙে পড়া সে যাওয়ার পর করে দেবে। আমরা 1,20,000 টাকা, পাহাড়ে 1,30,000 টাকা সরকারি তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে জিনিসপত্রে যা দাম 1,20,000 টাকায় কোনো ঘর করা যাবে না, সেদিক থেকে এটাকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হবে। আমি বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ করব, তাদের কাছে এখন যদি আপনি টাকাটা দেন, তারা যে অভাবের মধ্যে আছে, ল্যান্ড পোশাক থেকে শুরু করে বাড়ির কিচ্ছু নেই, একেবারেই কিছু নেই, সে বাড়ির উপর আপনি এখন টাকা দেন, টাকাটা তারা অন্য খাতে খরচ করে ফেলবে। আমি ডিএম সাহেবকেও সেখানের মধ্যে বলেছিলাম, সরকারি উদ্যোগে যাতে করে সেই ঘরগুলো তৈরি করে দেওয়া যায়। যদি করে দেওয়া যায় তাহলে পরে অতি অল্প সময় তাদেরকে আমরা একটা বাসস্থান আমরা তৈরি করে দিতে পারবো। তাদের হাতে যদি টাকা দেন, 1.5 বছর 2 বছরও সেই ঘর সেখানে তৈরি হবে না। কাজে সেদিক থেকে সরকারের কাছে আমার আবেদন যে এই জায়গাটাতে অন্তত সরকারি উদ্যোগ নিয়ে সেখানে মধ্যে ঘরটা যাতে করে দেওয়া হয়। কৃষি ঋণ অন্তত যারা বিপর্যস্ত এই জায়গাতে হয়েছে সার্ভে করে, অন্তত তাদের কৃষি ঋণটাকে সেখানের মধ্যে মুকুব করা হয়। বিশেষ উদ্যোগ নিয়ে রেখা 200 দিনের কাজের ব্যবস্থা অন্তত সেখানে করা হয়, নাহলে ওরা ভাববে না। যে অবস্থা তৈরি হয়েছে, একজন আলোচনা করেছে যে বন্যার তীব্রতাটা যা ছিল, এখন তার ঘরে যখন যাচ্ছে তখন তার ভেতরে তীব্রতাটা আরো বেশি পরিমাণে সেখানে পাচ্ছে, যন্ত্রণা প্রচুর পরিমাণে পাচ্ছে। হয়তো এখন কিছু রিলিফ আজকে এনজিও দিচ্ছে, কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি দিচ্ছে, কোনোদিন সরকারিভাবে দিচ্ছে, কোনো রকম তারা বেঁচে আছে। খুব ভয়াবহতা সেখানের মধ্যে তৈরি হবে। কাজে সেই দিক থেকে শহরের 100 দিনের কাজ পূর্বে যেটা ছিল, এখন মুখ্যমন্ত্রী শহর রোজগার যোজনা আর রেগাতে 200 দিনের কাজের ব্যবস্থা সেখানের মধ্যে করা হবে। চলতি মাসে প্রতিটা শ্রমিক, আপনি যদি রেগার কাজ দেন এখন কোনো শ্রমিক পাবেন না। তার কারণ কি, সে নিজের বাড়ি পরিষ্কার করতে সেখানের মধ্যে তার হিমশিম খেতে হচ্ছে। বাড়ির জিনিস এত পরিমাণে নষ্ট হয়েছে, সেটাকে সে কুল করতে পারছে না। কাজে সেই দিক থেকে 15 দিনের টাকা তাকে দিয়ে দিন, সেই নিজ বাড়িতেই সেখানের মধ্যে কাজ করুন। সরকারি এই ধরনের একটা নির্দেশ হোক, যাতে করে প্রত্যেকের রেগার কার্ডের ভেতরে 15 দিনের টাকাটা এন্ট্রি করে দেওয়া হোক। সে তার নিজ বাড়িতেই সেই কাজ সেখানের মধ্যে করছে, সেই কাজটাকে মান্যতা দিলে অন্তত 15 দিনের টাকাটা যদি সে পায়, তাহলে অন্তত সে প্রাথমিকভাবে খেয়ে পড়ে কিছুটা বেঁচে থাকতে পারবে। একটু কিছু টাকার কথা আপনারা বলেছেন পুকুর এবং জলাশয়ের ক্ষেত্রে, আমি সময় নষ্ট করবো না, সেই দিক থেকে আমি সেখানের মধ্যে বলবো যে পুকুরগুলোর বাঁধগুলোকে সরকারিভাবে তৈরি করে দেওয়া হোক। পুকুরে যাদের ক্ষতি হয়েছে তাদের চারাপোনা সেখানের মধ্যে দেওয়া হোক, মাছের খাদ্য সেখানের মধ্যে দেওয়া হোক। এই ভিত্তিতে তার সঙ্গে 5,000 টাকাও যদি দেন, তাহলে পরে যত জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অন্তত একটু হলে পরেও তারা রিলিফ সেখানের মধ্যে পাবেন। এই জিনিসটা সেখানের মধ্যে করবো। গবাদি পশুর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত সঠিক আছে, যেটা আছে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত, আমি গিয়েছিলাম বেলোনিয়া শহরের প্রচুর ব্যবসায়ী জলের নিচে ছিল, তাদের গুদাম থেকে খাদ্য ঘরের ক্ষেত্রে আছে, অন্যান্য ক্ষতিপূরণের জন্য আছে, কিন্তু ব্যবসায়ীদের প্রশ্ন হচ্ছে আমাদের জন্য কি। আমি বলবো সেখানে যারা ব্যবসায়ী তাদের জন্য যে ক্ষতিপূরণ তাকেও তালিকাভুক্ত সেখানে করা হোক, তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা সেখানের মধ্যে করা যায়, সেই জিনিসটা সেখানের মধ্যে দেখা দরকার। পেয়ারিদের পূর্ণা 6.5 বছরের ছাত্রী, দেবীপুরের মিনতি চাকমা ক্লাস 4 এর ছাত্রী, তারা যে স্কুলে পড়ে সেই দুটি স্কুল পেয়ারি দেববর্মা স্মৃতি বিদ্যালয়, মিনতি চাকমা স্মৃতি বিদ্যালয়ে নামকরণ হোক, তাদের প্রতি সম্মান জানানো হবে।
অন্তত এটা একটা রেকর্ড সেখানের মধ্যে থাকবে যে বন্যায় তারা সেখানের মধ্যে তুলিয়ে গিয়েছিল মাটি ধসে। তাই এই দুটি বিদ্যালয় আমার অনুরোধ থাকবে শিক্ষা দপ্তরের মাধ্যমে এই দুটি বিদ্যালয়কে তাদের দুজনের নামে সেখানের মধ্যে নামকরণ করা হবে। গার্ডেনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে গিয়েছিলেন। যে বাড়িতে 7 জন তারা মাটি চাপা পড়েছে, তারা সেই বাড়িতে থাকতে চাইছে না, সেখানে ঘর দিলেও তারা সেখানের মধ্যে ঘর করবে না। তাদের মনের ভেতরে ঢুকেছে যে 7 জন আমরা যেখানে মাটি চাপা পড়েছে এখানে আমরা কোনো ঘর করবো না। কাজে রেভিনিউ ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে সেখানে তাদের জন্য একটা বিকল্প জায়গা অ্যালটমেন্ট করা হোক, যাতে করে তারা সেখানে বাসগৃহ নির্মাণ করে সেখানের মধ্যে থাকতে পারে। মাননীয় খাদ্যমন্ত্রী এখানে আছেন, আমি অনুরোধ করব 6 মাস যে 5 কেজি সেখানে দেওয়া হচ্ছে এটা তো একটা দিচ্ছি আমরা। চালের দাম বাজারে প্রচুর, 30-32 টাকার চাল এখন 45 টাকা হয়ে গেছে নর্মাল চাল। 10 কেজি করে চাল অন্তত আগামী 6 মাস সেখানে তাদের প্রতিদিন 2 কেজি করে ডাল, 2 লিটার সরষের তেল, 1 লিটার কেরোসিন, অন্তত 6 মাস যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সবাইকে বলবো না, যে এলাকাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম তাদের দিন, কিন্তু ক্ষতিটা শুধু তারা হয়েছে তা না, বাজারে কিন্তু অন্যরাও খেতে পারবেন না, চাল থাকবে না, উৎপাদন নেই, এখন উৎপাদন হবে না আগামী 6 মাস। কাজে সারা রাজ্যের গরিব সাধারণ মানুষের মানুষ যাদেরকে ফ্রি চাল দিচ্ছেন তাদের পরিবারগুলোতে অন্তত যদি এটা করা যায় তাহলে করে এটা দারুণভাবে উপকৃত সেখানে মনে হতে পারবে। আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের উপস্থিত প্রত্যেক জেলায় একটা করে মিটিং এই সময়ের মধ্যে করা হবে, জরুরি ভিত্তিতে করা দরকার। তাহলে করে প্রশাসন তাদের উপর একটা চাপ তৈরি হবে যে কাজগুলো ন্যূনতম এখনই করা দরকার, এটাকে কাটিয়ে তোলার জন্য, বিপর্যয়টাকে কাটিয়ে তোলার জন্য একটা দারুণ ভূমিকা সেখানে হতে পারবে। প্রত্যেক জেলাতে মন্ত্রীরা আছেন, এমএলএরা আছেন, তারা থাকছেন, তাদের কথাগুলো সেখানের মধ্যে বলতে পারবেন। কাজে এটা জরুরি ভিত্তিতে একটা জেলাতেই এই ধরনের মিটিং করা দরকার। মাইক্রো ফিন্যান্স তাদের চাপ প্রচন্ড বড়, আগে ছিল মাইক্রো ফিন্যান্স সরকারের তরফ থেকে কিছু করা যায়নি, কারণ তারা প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে টাকা পয়সার জন্য। এই সময় কোনো মানুষ তারা এটা দিতে পারবে না। নদীর নব্যতা বৃদ্ধি করা দরকার, নদীর নব্যতা বৃদ্ধির জন্য বালু যারা তুলছেন বিপজ্জনক, তারা পাট থেকে বালুটা তুলে, তারা মাছ থেকে যদি বালু তুলে তোলে পরে বন্যা হবে না, কিন্তু পাশ থেকে তোলার ফলে সমস্ত নদীগুলো ভেঙে যাচ্ছে। এটাই জন্য সেখানের মধ্যে বিপদগুলো বেশি পরিমাণে সেখানের মধ্যে বাড়ছে। কাজেই যারা এটা দেখেন যে দপ্তর, তারা অনুরোধ করবো যে ওই তাদের প্রতি সেই নির্দেশ সেখানের মধ্যে দেওয়ার জন্য। আমি অনুরোধ করবো সর্বশেষ আমার অনুরোধ, সেটা হচ্ছে এমএলএ ফান্ড। এমএলএ ফান্ডে এই বন্যা বিপর্যয়ের ভিত্তিতে এক্সট্রা 50 লক্ষ টাকা প্রত্যেক এমএলএদের, তারা আগে যে বরাদ্দ আছে সেটা আছে, এক্সট্রা 50 লক্ষ টাকা এই বন্যাতে যাতে প্রত্যেক এমএলএ তারা এই প্রক্রিয়াগুলো দিয়ে বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন দিকগুলোকে সেখানে তুলে আনতে পারে, তার জন্য যদি এটা দেয় তাহলে করে এটা দারুণভাবে আমরা উপকৃত সেখানে মধ্যে হবো। এই জন্যই এই কয়েকটি প্রস্তাব আমি আপনাদের সামনে সেখানে মধ্যে রাখছি। একটা প্রশ্ন শুধু কমলপুরের বিধায়ক সেখানে বলেছেন, আমি জানি না উনি প্রত্যেকে আলোচনা পেয়েছেন। এটা নিয়ে রাজ্য দপ্তরে আলোচনা হয়েছে, প্রশংসা করা হয়েছে যে সেই জায়গাতে বিপ্লবদের থেকে সবাই গেছে, খোঁজখবর নিয়েছেন সেখানের মধ্যে। সেই ক্যাম্পের প্রথম 2 দিন সিপিআইএম তরফ থেকে খাওয়ানো হয়েছে, পরে তারা প্রশাসনের সাহায্য দিয়েছে আমরা পাচ্ছি না, আপনারাও গেছেন, সবাই গেছেন, কিন্তু সেই জায়গাতে প্রশংসা করা হয়েছে। কিন্তু আপনি যেটা শুনেছেন কাপকে শুনেছেন আমি জানি, কিন্তু এটা প্রশংসা করা হয়েছে সবাই। তো এখন তো মন্ত্রী বলবেন, এর আগে একটা আমার কিছু সাজেশন আছে যে বিশেষ করে গুমটি যে জল কমলপুরে বেশি এফেক্ট হচ্ছে কেন, বিষয়টা আমি দীর্ঘদিন ধরে করছিলাম। তো এটা সবিন্দুরাতে যে জায়গাটা গুমটি বেরিয়ে আসছে, এই জলটা মানে এই জায়গাটা খুবই সংকুচিত, তার জন্য এটা মারাত্মক ধরনের এখানে এফেক্ট হয়। এবং এরপর এখান থেকে এই পাহাড় থেকে জলটা যখন বগুড়া থেকে বেরিয়ে আসে মাতাবাড়ি, কনস্টিটুয়েন্সি, পাটমা, নওশহর থেকে মানে অত্যন্ত বেগে নিয়ে যাওয়াটা আরও নষ্ট হচ্ছে। তো তার জন্য সবাই সাউথের সবাই এটাকে চিন্তা করা উচিত। শুধু এটা নয়, কারণ মানুষ এতগুলি যে এই বৃষ্টি বা এরকম তো এটা হবে, বছর বছর হবেই, পারমানেন্ট সলিউশন করার জন্য সবরমতী নদী মোদী যেটা গুজরাটে করেছেন, রিভার ব্যাংক এরকম করে গুমটি বলুন, কলাইয়ে বলুন, এগুলি আমরা রক্ষা করা যায় কিনা একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য এটা আমার আইডিয়া শেয়ার করছিলাম।
এখন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী এই আলোচনাটা সব এটাকে তিনি সুশান্ত মাননীয় চেয়ারপারসন, গত 19 তারিখ থেকে প্রায় 24 তারিখ পর্যন্ত সারা রাজ্যে অতি বৃষ্টির ফলে যে বন্যা সংঘটিত হয়েছে এবং বন্যার সময় বিশেষ করে অমরপুর, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা সব থেকে ত্রিপুরা রাজ্যে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা অনেক বন্যা দেখেছি ছোটবেলা থেকে, অনেক ধরনের নেতাও বলছিলেন যে বন্যা দেখেছি, তার থেকে বর্তমান যে বন্যার রূপ প্রকৃতির রূপ অনেক ভয়াবহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং এবারই একটা বিধানসভায় একটা বিষয় যেটা নিয়ে আলোচনা চলছে যে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী বেঞ্চ প্রত্যেকে এক বাক্যে একসাথে কিভাবে রাজ্যকে তার থেকে এই গ্রেভ সিচুয়েশন থেকে বের করা যায় এবং পুনরায় আমাদের রাজ্যের যে প্রগতি বা উন্নতি সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে প্রস্তাব রেখেছেন এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা মাননীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে কংগ্রেস দলের বিধায়ক থেকে শুরু করে বিক্রমাথার এবং বঙ্গবাবুর সর্বশেষ সেখানে আলোচনা আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনেও যদি আমরা এভাবে চলতে পারি হ্যান্ড টু হ্যান্ড, শোল্ডার টু শোল্ডার ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টেট, আমি মনে করি যে আমাদের রাজ্যের উন্নয়ন খুব শীঘ্রই অন্যান্য প্রদেশের সঙ্গে আমরা দেখা করতে পারবো বা এগিয়ে যাবো। আমরা বন্যা দেখি, গুজরাটেও বন্যা চলছে আমরা দেখেছি, কেরালাতে ল্যান্ডস্লাইডে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি, আমরা চেন্নাইতেও দেখেছি এবং বিভিন্ন সময় প্রকৃতির কারণে সুনামি বলুন, আমাদের রাজ্যের আয়লা বলুন, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি এবং তার পরবর্তী সময়ে যে বিপর্যয়ের পরবর্তী সময়ে প্রশাসনের তৎপরতার ফলে কিভাবে মানুষকে আবার সংঘবদ্ধ করে সামনের দিকে আমাদের চলতে হবে তার থেকে আমরা শিক্ষা নিয়েছি। মাননীয় চেয়ারপারসন মহোদয়, 19 তারিখ থেকে যে বন্যা শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য প্রশাসনের এন্টায়ার টিম, এটা প্রশাসনের উচ্চ স্তরের আধিকারিক থেকে শুরু করে একদম নিচু স্তর পর্যন্ত যারা এই বন্যায় কবলিত মানুষকে উদ্ধারের কাজে যুক্ত করেছে এবং সারা রাজ্যকে বা এই বন্যা পরিস্থিতিতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী সেখানে বিতরণ করেছে, আমি প্রত্যেক আধিকারিককে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব বিভিন্ন দলের বন্ধুদেরকে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বন্যার চলাকালীন অবস্থায় বা পরবর্তী সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দক্ষিণ জেলায় আমাদের সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে বগাতে 375.8 mm, আমাদের বেলোনিয়াতে যা রেকর্ড আমাদের কাছে আছে 324.4 mm, যা হাইয়েস্ট লেভেল। আমাদের গোমতী জেলা অমরপুর 307 mm এবং সব থেকে বৃষ্টিপাত যেটা হয়েছে অ্যাক্রস দ্য স্টেট সেটা হচ্ছে বগাপাতে 493.67। তো স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণটা দক্ষিণ জেলা বেশি এবং গোমতী জেলা বেশি। মাননীয় চেয়ারপারসন মহোদয়, আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে
যে জল আজকে মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে আরো একজনের মৃত্যু ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে যাদের মৃত্যু ঘটেছে সেই পরিবারকে 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে এবং অ্যাডভান্স পেমেন্ট ডিজাস্টারের এগেনস্টে 40 কোটি টাকা উনি আমাদের প্রদান করেছে। শুধু তাই নয়, আমাদের মধ্যপ্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী 20 কোটি টাকা, উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী 10 কোটি টাকা, ছত্তিশগড়ের মাননীয় মুখ্যমন্ত্রী 15 crore, আমাদের পার্শ্ববর্তী আসাম এবং অরুণাচলের মুখ্যমন্ত্রী 5 কোটি টাকা করে আমাদের রিলিফ ফান্ডে মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এই ক্রাইসিস থেকে রাজ্যটাকে বের করে আনতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। তার বাইরে অসংখ্য যারা আমাদের রাজ্যকে ভালোবাসে, বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়াল যারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দান করে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্বাস যে আগামী দিনে শাসক দল এবং বিরোধী দল, যেহেতু উই অল আর ফ্রম দ্য সয়েল, আমাদের এই রাজ্যেই থাকতে হবে, আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেভাবে পরামর্শ যুক্তি দিয়ে তারা সরকারকে সাহায্য করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতেও তারা উপস্থিত হয়ে তাদের পরামর্শ প্রদান করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেদিকে কাজ করবেন এবং উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। বন্যার সময় আমাদের প্রশাসন থেকে খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়েছিল যে যাতে দক্ষিণ জেলা, মতি জেলা, সিপাহী জেলা প্রত্যেকটি জায়গায় মানুষকে খাদ্য প্রদান করা হয় এবং ফিল্ড লেভেল, এসডিএম, ডিএম লেভেল রিকোয়ারমেন্ট যে শুকনা খাবার পাঠাতে হবে, কারণ ওয়াটার লগিং চতুর্দিকে ছিল এবং মানুষ কোথাও যাওয়ার ক্ষমতা ছিল না। রাজ্য সরকার আমাদের খাদ্য দপ্তর থেকে অবগতির জন্য আমি জানাচ্ছি, যে দপ্তর আমার কাছে রয়েছে, টোটাল 40,073টা ড্রাই ফ্রুটসের প্যাকেট সেখানে প্রদান করা হয়েছে। দুটো ভাবে এনডিআরএফ এর টিম এসছে এবং আমাদের এয়ারফোর্সের যে হেলিকপ্টার তা থেকে এয়ারক্রাফট করা হয়েছে এবং বাই রোড গাড়ির মাধ্যমে সেখানে পাঠানো হয়েছে। এই যে 40,073 ফুড প্যাকেট, তার বাইরে আরো এডিশনাল 4,500 ফুড প্যাকেট প্রদান করা হয়েছে এই বন্যার ত্রাণ সামগ্রী হিসেবে। আমাদের বিশেষ করে অমরপুর এখানে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, উনি গুমতি ডিস্ট্রিক্টে দেখেছিলেন, স্পেশাল ডিএম নিয়োগ করা হয়েছিল গুমতিতে, এসডিএম, বিডিও, আমাদের বিধায়ক রঞ্জিত বাবু এখানে আছে, প্রত্যেকে মিলে একটা কোহেসিভ টিম হিসাবে মানুষের পাশে থেকে সেখানে কাজ করেছে এবং যতক্ষণ প্রয়োজনীয়তা ছিল সেই ত্রাণ সামগ্রী, ফুড আইটেমস, ততক্ষণ আমাদের দপ্তর থেকে সেটা প্রদান করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমাদেরকে কথা বলে যে কন্টিনিউটি থাকতে হবে এবং যতক্ষণ প্রয়োজনীয়তা আছে সেটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের টোটাল যে রিলিফ ক্যাম্প প্রাথমিকভাবে 821টা ওপেন করা হয়েছে, 821 রিলিফ ক্যাম্পস, এবং তাতে প্রায় 1.5 লাখ পিপল তার মধ্যে শেল্টার দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন আসতে পারে যে 1,05,000 মানুষ যদি শেল্টার হাউসে থাকে, রিলিফ ক্যাম্পে থাকে, তবে 40,000 বা 45,000 ফুড প্যাকেট দিয়ে কি করে সাফিসিয়েন্ট হবে? এটা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। তার বাইরে লোকাল ডিএম, এসডিএম থেকে সেখানে প্রকিউর করে অন্য জায়গা থেকে এনে তাদেরকে খাবার প্রদান করা হয়েছে এবং এখন রেশন শপের মাধ্যমে যে সাপ্লাই, সেই সাপ্লাই সেখানে কন্টিনিউ হয়েছে। আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি মাননীয় চেয়ারপারসন মহোদয়, বন্যার খবরে আমাদের টোটাল 2057টা রেশন শপ রয়েছে ত্রিপুরা রাজ্যে। অনেক এমন রেশন শপ রয়েছে যেখানে জল ঢুকে চালের বস্তা, বিভিন্ন সামগ্রী সেখানে
ক্ষতি হয়েছে, প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। দপ্তর থেকে সেটা সার্ভে করা হচ্ছে, ডাইরেক্টর লেভেলে সেটা মিটিং হয়েছে এবং খুব শীঘ্রই সেই রিপোর্ট আসবে যে কতটা রেশন শপে কত টাকার পরিমাণ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও আমরা ইনশিওর করছি যে আগামী দিনে রেশন শপের মাধ্যমে কোনো ধরনের ফুড সাপ্লাই কোনো ডিসরাপশন আসবে না বা কোনো ধরনের ইরেগুলারিটি সেখানে থাকবে না। কন্টিনিউটি আমরা বজায় রাখবো, কারণ আমরা বুঝতে পারি দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন এবং বর্তমানে দুর্গাপুজোর সময় সামনে মানুষ তার সর্বস্ব কিছু হারিয়েছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে মানুষকে সেই সার্ভিস বা রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। মাননীয় লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী আছেন, এখন পর্যন্ত আমাদের মাননীয় বিরোধী দলের বন্ধুরাও জানবেন, টোটাল নির্মাণ শ্রমিক 4,000 টাকা করে 42,981 জনকে প্রদান করা হচ্ছে at the rate 4,000। তাতে ইনভলভমেন্ট হচ্ছে 17,19,24,000 টাকা, অর্থাৎ 17,19,00,000 টাকার উপর ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে, অ্যাকাউন্টে যাচ্ছে ডাইরেক্ট। লেবার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যে 42,981 জন নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে প্রদান করা হচ্ছে। যদিও সেই টাকা নগণ্য হতে পারে, প্রশ্ন আসতে পারে যে যারা সর্বোচ্চ হারিয়েছে 4,000 টাকা দিয়ে তাদের কি হবে। দিস ইজ এ গুড জেস্টার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, লেবার ডিপার্টমেন্ট। ওই আনন্দ আমাদের নির্মাণ শ্রমিক তাদের প্রতি। এবং আগামী দিন আমাদের প্রশ্ন যেটা এসেছে, মাননীয় বিধায়ক বলেছেন যে রিলিফের যে অ্যামাউন্ট সেগুলো দেওয়া হচ্ছে না কেন, গতকালও 10 কোটি টাকা রিলিজ করা হয়েছে। ধীরে ধীরে সেটা পর্যায়ক্রমে সার্ভে রিপোর্টের মাধ্যমে সেগুলো প্রদান করা হবে। আরেকটা প্রপোজাল সুদীপবাবু রেখেছেন যে ডিপার্টমেন্ট ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণটা কত সেটা ঠিক করার জন্য। গত 4-5 দিন আগে আমাদের ক্যাবিনেট মিটিং ছিল। আমাদের বিভিন্ন দপ্তরের সেক্রেটারিগণ প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদেরকে যেটা দেখিয়েছে এটা হ্যাবক। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 15,000 কোটি টাকা লস হয়েছে, কিন্তু সচক্ষে না দেখলে সেটা বিচার করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না যে ওই এক্সটেন্ট অফ ড্যামেজ কতটুকু, সেটা আমরা কেউ বিচার করতে পারবো না। আপনারা পিডব্লিউডি বলুন, ডিডব্লিউএস বলুন, ফিশারি বলুন, এগ্রিকালচার বলুন, এআরডিডি বলুন, প্রতিটা ক্ষেত্রে যা লসের পরিমাণ, মাননীয় মৎস্যমন্ত্রী থেকে আমি তথ্যটা নিলাম, আমাদের এক ফিশারি দপ্তরে 1347 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের 1,30,832 জন ফিশ ফার্মার তাতে তাদের ক্ষতি হয়েছে। কারণ আমি জানি আমাদের রাজ্যে ছোট রাজ্য, ল্যান্ড হোল্ডিং ক্যাপাসিটিও আমাদের কম। যারা কৃষক তারাই আবার ফিশ ফার্মার, কমন হয়ে যায়। কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত, এলাইড এগ্রিকালচার, এআরডিডি বা ফিশারির সঙ্গে তারা যুক্ত। তো আমাদের রাজ্যে 1,30,832 জন ফিশারি ফার্মার তারা সেখানে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে ক্ষতির পরিমাণ সেটা প্রায় 1347 কোটি টাকা। এআরডিডিতে প্রায় 17,000 গবাদি পশু, গরু, ছাগল, এই সমস্ত ধরনের 17,000 গবাদি পশু সেখানে মিসিং বা তাদের পাওয়া যাচ্ছে না বা নষ্ট হয়েছে, যার পরিমাণ প্রায় 70-80 কোটি টাকার কাছে। তেমন এগ্রিকালচার দপ্তর, মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, শুধু এগ্রি দপ্তরে প্রায় 2,500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। হর্টিকালচার দপ্তরে 750 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। পিডব্লিউডি, আমাদের যে রাজ্যে যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, পিএমজিএসওয়াই, প্রত্যেকটি রোড আজকে সেখানে বন্যার পরে যে ক্ষত চিহ্নটা, সেই ক্ষত চিহ্নটাই বহন করছে। আবার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদের 3 বছর 4 বছর সময় লেগে যাবে। ডিডব্লিউএস, জল জীবন মিশনে যে ডিপ টিউবওয়েল, পাম্প হাউস, আইআরপিগুলো তৈরি হয়েছে, সেইগুলো ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পাওয়ার ডিপার্টমেন্ট, আপনারাই বলেছেন যে ট্রান্সফরমার, ইলেকট্রিক পোল, ওয়্যার, এগুলো বন্যার জলে সেখানে মাটিতে পড়ে রয়েছে। টোটাল যে কিউমিলিটি আমরা যদি করি তবে সেটা প্রচুর টাকা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন এবং আগামী দিনে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে।
মানে অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার খাদ্য দপ্তর আমরা কেন্দ্রীয় সরকারের একটি প্রস্তাব পাঠিয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে 5-6 জনের একটা টিম ত্রিপুরা রাজ্য ভিজিট করে গেছে এবং তারা নিজে থেকে বিভিন্ন জায়গায় তারা গেছে। এমন নয় যে রাজ্য সরকার থেকে লিয়াসন অফিসার হিসাবে কাউকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তারা নিজে থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো পরিদর্শন করেছে এবং মানুষের সঙ্গে কথা বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছে, তারা গিয়ে দিল্লিতে রিপোর্ট পেশ করেছে। আমাদের বিশ্বাস কেন্দ্রীয় সরকার থেকে আমাদের প্রধানমন্ত্রীও যথেষ্ট আন্তরিক, প্রতিনিয়ত উনি খোঁজখবর নিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার থেকে আগামী দিনে রাজ্য সরকারকে এই বিপর্যয় মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে। আমি আবার ধন্যবাদ জানাবো বিরোধী দলনেতাকে, মাননীয় সদস্য সুদীপকে এবং প্রত্যেক বিরোধী সদস্যরা এবং আমাদের প্রেসিডেন্ট যারা ডিসকাশনে পার্টিসিপেট করেছেন। খুব কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা হয়েছে এবং এই একটা বিষয় যেটা বিষয় ডিবেটের কোনো বিষয়, আর্গুমেন্টের কোনো বিষয়। ন্যাচারাল ক্যালামিটি, প্রকৃতি কখন কি রূপ দেখাবে আমরা কেউ জানি। বলতে পারি যে আইএনটি থেকে কোনো কিছু ছিল না, আইএনটি থেকে যদি আমাদের ইন্টিমেশন থাকতো আমরা কি করতে পারতাম, যে পরিস্থিতি ধারণ করেছে। এখানে মেয়র সাহেব আছেন, মাননীয় বিধায়ক, ওনারও বলার কথা ছিল কিন্তু শর্টেজ অফ টাইম উনি বলেননি। আমরা আগে দেখতাম রাজ্য সরকার, আজকে আমরা আছি, বিগত দিনে বামফ্রন্ট ছিল, আজ থেকে 5 বছর 6 বছর আগে 2 ঘন্টা বৃষ্টি হলে আগরতলা শহর ডুবে যেত এবং 2 দিন 3 দিন 4 দিন শকুন্তলা রোড, আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গণ, জগন্নাথ বাড়ি রোড, কামানচুমনি, এগুলো জল লেগে থাকতো। বনমালীপুর ইনআন্ডেটেড হয়ে যেত, মানে ভাসিয়ে নিয়ে যেত, মানুষের বাড়িতে জল ঢুকে যেত, কুমোর জল থাকতো। আজকে ওই আগরতলা শহরে স্মার্ট সিটির অধীনে আমাদের বৃষ্টি হচ্ছে, হেভি রেইন হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টির জল জমছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে জল নেমে যাচ্ছে। যে পাম্প হাউসগুলো সেগুলোকে শক্তিশালী করা হয়েছে, ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আপনি হাওড়া নদীতে আমাদের যে ইরোশন, রিভার ব্যাংক ইরোশন, তাকে বন্ধ করার জন্য ক্র্যাক সোয়ার সেখানে দিয়ে, বোল্ডার দিয়ে সেখানে তাদেরকে ইরোশন আটকানো হচ্ছে। আমাদের কাটাখালের সঙ্গে কিভাবে সম্পর্ক করে হাওড়া নদী এবং কাটাখালের জল কিভাবে আউটফ্লো করা যায় বাংলাদেশে, সে ব্যাপারে আলোচনা চলছে। তো স্বাভাবিকভাবেই মাননীয় মেয়র সাহেব দায়িত্ব গ্রহণ করার পর সেগুলো নিয়ে আলোচনা করেছেন, কাজ করছেন এবং আমরা দেখেছি। তাই বিগত দিনগুলোতে আগরতলা শহরে বৃষ্টিপাত কম হয়নি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে সে বৃষ্টিপাতের পরিমাণ 175 mm, বৃষ্টিপাত একেবারে কম হয়েছে সেটা। জল যেগুলো প্রোটেক্টেড এরিয়া, মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি নৌকা দিয়ে ঘর থেকে বেরোচ্ছে, মুখ্যমন্ত্রী আবাস থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ি ঘরে জল ঢুকেছে, কিন্তু আবার খুব স্বল্প সময়ের মধ্যে জল চলেও গেছে। তাই মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে অনেক উন্নতি সেখানে হয়েছে কাজে এবং আগামী দিনে টুগেদার আমাদের রাজ্যকে আবার রিভিল করতে হবে। যে জায়গায় ছিল রাজ্যকে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে যাওয়ার জন্য। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আজকে একটা গঠনমূলক আলোচনায় প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত নিয়ে প্রত্যেকটি এই হাউসকে তারা সমৃদ্ধ করেছে। সবাইকে নমস্কার। মাননীয় সদস্য করিম, পরিষদীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে খুব জরুরি এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের টাইম 5টা বেজে গেছে। একটা শর্ট ডিউরেশন এনেছেন 2 জনে মিলে, Jiten Chaudhary, Trade Competition and Institution Private Limited. Recent devastating natural calamities in Tripura has claimed more than 32 lives and damages of unprecedented amount of properties, agriculture, social infrastructure, etc. and
সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যা ও সরকারি ও বেসরকারি ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ সম্পর্কে আজ আলোচনা হওয়ার কথা অলরেডি বিষয়টি উত্থাপন করা হয়েছে, আলোচনা করেছে। মোট 7 জন আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মোট 7 জন আলোচনা অংশগ্রহণ করছেন এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে কনস্ট্রাকটিভ প্রপোজাল রেখেছেন। আমি জিতেন বাবু, সুদীপ বাবু, শ্যামল বাবু এবং দীপঙ্কর সেন মহোদয়কে উনি কখনই বলেছেন, এটা বুঝেছি ওনার কিছু প্রস্তাব আছে যারা সাজেশনগুলি দিয়েছেন। আমরা এরপরে আজকে আলোচনা করে ক্যাবিনেটে বসব। তো সুতরাং আপনাদের সাজেশনগুলি রিটেন পেলে আমাদের সুবিধা হয়। কিছু যতটুকু পেরেছি আমরা নোট করেছি, যেমন আপনি বিশেষ প্যাকেজের কথা বলেছেন, আবার কেউ জাতীয় বিপর্যয় ঘোষণার কথা বলেছেন, ঋণ বিভিন্ন বিষয় নিয়ে উঠেছেন। রিটার্ন প্রপোজাল থাকলে আমাদের জন্য সুবিধা হবে আলোচনা। স্যার, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অনেকে বলবেন 7 বছর আগে, 18 বছর আগে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবং আমি এবং রাজ্যবাসী এই ধরনের বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যার প্রত্যক্ষ করি। 52 আর 53 হতে পারে, তখন আমি ছোট, 5-6 বছর বয়স, 4 বছর বয়সে আমাদের দিদার পাকিস্তান থেকে এসেছি। বিরাট একটা ফ্লাড হয়েছিল, সিনিয়ররা বলতে পারে। কিন্তু এবার একটা ভয়াবহ 20 আগস্ট 2024 রাজ্যের দক্ষিণ জেলায় বগাফা স্বাধীনতার পরে 1947 স্বাধীন, ওই বছরে জন্ম হয়েছে। এরপরে চলে এসেছে, এটা 52-53 হবে এবং 14, তখন আগরতলা এত ঘন ঘন মৌলিকতে আশা করা যায় না। ত্রিপুরা স্বাধীন হয়, ত্রিপুরা 1949 এর পর কিন্তু ফ্লাড হয়েছে আমাদের ত্রিপুরা যখন ইন্ডিয়াতে ঢুকেছে তখন। কিন্তু সেই তো বলছি এখন এটা যদি ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে এতক্ষণ পর্যন্ত সব সুন্দর বলেছিলেন। তো এখন 20 আগস্ট 2024 রাজ্যের দক্ষিণ জেলার বগাফা, বিলোনিয়া এবং গোমতী জেলার রহমতপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছিল। কত আমার এখানে আছে, কত বলার জন্য টাইম নেই। এবং 21 আগস্ট 2024 পশ্চিম জেলার আগরতলা, এডিনগর এবং কোয়াই জেলায় তেলে আমার সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে। পাশাপাশি গত 22 আগস্ট 2024 বগাফা, সোনামুড়া, মোহনপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে। গত 19 থেকে 23 আগস্ট 2024 সারা রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অভূতপূর্ব বিধ্বংসী বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। একটা প্রশ্ন এসেছে যে আইএমডি কি করেছে। আইএমডি একটা রিপোর্ট আমি পেয়েছি। IMD prediction was that low pressure area was located over South Bangladesh. Initially, it was to move northward and westward and subsequently towards West Bengal, Jharkhand and adjoining Bihar and Uttar Pradesh. যে সময় আমাদের জানা হয়েছে, আমি বলছি রেকর্ড দেখে দেব, ডেট এখানে নেই। As per the IMD, the weather forecast was for moderate rainfall in most places of our Tripura districts. There are no prediction of such extremely heavy rainfall in South Tripura and Gomati districts, which were most affected due to rains, landslides and floods. Heavy rainfall happened in short period in Tripura caused floods.
না, আপনারা যে ভুল এবং অসত্য তথ্য করাইতেছে। আমি যখন ঘর থেকে শিখি এমনভাবে শিখি যে ঠাকুর কি দেওয়া লাগে না, সেটা বিদেশ পান্ডে হোক, কিরণজিৎ হোক, এনি সেক্রেটারি হোক, চিফ সেক্রেটারি হোক, যখন আমি জানবো যে জিনিসটা জানবো ভালো করে জানবো, আমাকে মিসবিহেভ করা আই থিঙ্ক নট সো ইজি। আপনি যে তারিখটা বলছেন 9/8/2024, 19/8/2024, যেটা বলছেন স্যার মাননীয় জিতেনবাবু বলেছিলেন 12টার মধ্যে উত্তর ত্রিপুরা লে করে দিবেন। আরে ঠিক আছে, আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তো আমি জানি, সব কিছু দিব যতটুকু পারি। লাস্ট দিন যদি আসে মুখ্যমন্ত্রীর আমাদের পার্টিসিপেট করবে, অন্য কিছু দেওয়ার সময় যদি আসে। রাজ্যের 12টা নদীর উপর মধ্যে উত্তর ত্রিপুরার জুড়ি নদী ছাড়া ঠিকই বলেছেন 11টা নদী বিপদ সীমা অতিক্রম করেছে। মৌরি, ফেনী, গোমতী, বিজয়, হাওড়া এবং কোয়াই, এই 6টা নদী সর্বোচ্চ বন্যা স্তরের রেকর্ড স্থাপন করেছে এবং বন্যা ভূমিধসে প্রায় সব সেক্টরের ব্যাপক ক্ষতি হয়েছে। একটা প্রশ্ন উঠেছে যে সিএম রিলিফ ফান্ডের টাকা ট্রান্সপারেন্ট জমা থাকে। গুড, যদিও আমি দপ্তর দেখি না। Status of CM Relief Fund today, আজকে দুপুর 12টা পর্যন্ত টোটাল চেক রিসিভ হয়েছে 258 কোটি। চেক পরিমাণটা কত? 7,51,08,182 টাকা। বাট দি টোটাল চেক ক্রেডিটেড, আর যখন চেক পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত ক্রেডিটেড না হয় তখন আমার অ্যাকাউন্টে ঢুকবে না। এটা হলো 28,51,601 টাকা। 7,51,000 মধ্যে ক্রেডিটেড হয়েছে 28,51,601। টোটাল ডোনেশন রিসিভ থ্রু অনলাইন 15,21,19,895 ডিক্লেয়ারেড। এটা ক্রেডিটেড। আগেরটা হচ্ছে ট্যাক্স, চেকের মধ্যে ক্রেডিটেড। এটা হলো অনলাইন, অনলাইন মানে ডাইরেক্ট। ডোনেশন রিসিভ ফ্রম ডিফারেন্ট স্টেট, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন। অরুণাচল প্রদেশ 5 crore ফান্ড ক্রেডিটেড, উত্তরপ্রদেশ 10 crore ফান্ড ক্রেডিটেড, আসাম 5 crore চেক রিসিভ বাট নট ক্রেডিটেড, ছত্তিশগড় 15 কোটি প্রমিসড বাট চেক নট রিসিভড, মধ্যপ্রদেশ এখন পর্যন্ত কেমন দেয়নি পরে জানাই। মধ্যপ্রদেশ 20 crore প্রমিসড বাট চেক নট রিসিভড। তাহলে যদি আমি দেখি এই যে ক্রেডিটের সংখ্যা, ক্রেডিটেড ডেটা অ্যাকাউন্ট 15,28,05,10,30,49,41,71,496 টাকা আজকের দিনে ক্রেডিট, আজকে দুপুর পর্যন্ত। বাকি কিন্তু আছে, এটা যখন চেক দিতে হবে। এখন প্রশ্ন হলো রাজ্যে এই যে বিপদ, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, কোয়াই, পশ্চিম ত্রিপুরা প্রায় 3,70,000 মানুষ নিরাপদ স্থানে এবং ট্রান্সিটে সরে নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রিমিয়ারি রিপোর্ট অনুযায়ী। রাজ্য জুড়ে 821টা ত্রাণ শিবির খোলা হয়েছিল এবং শিবিরগুলিতে 1,49,000 মানুষ আশ্রয় নিয়েছিল। এটি হল প্রভাব। প্রাণহানি, দুর্ভাগ্যবশত 33 জন নাগরিক প্রাণ হারিয়েছেন, ভূমিধসে 19 জন, জলডুবে 13 জন, মাটির দেওয়াল ধসে 1 জন, 2 জন আহত হয়েছেন এবং 1 জন নিখোঁজ হয়েছেন। এই রাজ্যে ভয়াবহ বন্যায় যে সমস্ত নাগরিক প্রাণ হারিয়েছেন, আমি এবং আমার সরকার তার জন্য শোক ব্যক্ত করছি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের ক্যাবিনেটও, গত ক্যাবিনেটও আমরা এটা শোক ব্যক্ত করেছি এবং আজকে বিধানসভায় এটা নিয়ে শোক ব্যক্ত করেছেন এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং এটার ক্ষেত্রে আপনারা জানেন
ক্ষয়ক্ষতির কথা বলছিলেন ডিপার্টমেন্ট ওয়াইজ, যেটা প্রিলিমিনারি রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় কৃষি পরিকাঠামো, গবাদি পশু প্রাণী সহ পশু প্রাণী সহ জীবন জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। সব জেলাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ধান ও সবজির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যায় সড়ক, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, এবং ক্যাবিনেট একটা 2-1 নতুন প্রস্তাব দিয়েছিল, চিফ মিনিস্টার ওরা এগ্রি করেছে যে কি ভয়াবহ। আমরা যদি বলি সবাই, এই যে আমাদের সরকার বন্যা একটা বক্তব্য রেখেছেন, বক্তব্য করে গেছেন, আপনাদের কানেক্টের বুঝতে কি বলতে চেয়েছে, বলেছে একা কোনো এলাকা ঠিক করতে পারবে না, দল বেঁধে যেতে হবে এক অন্য এলাকায়, সবাই মিলিয়ে আমরা করতে হবে। খুব সুন্দর করে প্লেস করেছে। আমরা দক্ষিণ ত্রিপুরা গিয়েছি, আমরা আবার কর্মকে যাব, এই বিভিন্ন ভাবে এটা বলেছে। এই যে এবং যা যেটা বলছিলাম হ্যাভক প্ল্যানিং ছিল, এখানে একটা বড় স্ক্রিন দেখা এবং টোটাল পিডাব্লিউডি। আমি এগ্রিকালচার মিনিস্টার, আমি এগ্রিকালচার নিয়ে পাগল, কিন্তু পিডাব্লিউডি রাস্তা ঠিক না করলে আমার বিদ্যুৎ দপ্তরের গাড়ি যাবে না ওখানে। এবং সেজন্য কিভাবে দেখিয়েছে, তখন আমরা বলছিলাম যে একবার ইচ্ছা করলে আমরা কি প্ল্যান করতে পারি না, সব 7জন বিধানসভা সদস্য স্পিকার পারমিশন দিলে কালকে আমরা আই থিঙ্ক আর ইউ রেডি? ইয়েস, যদি বলেন সবটা দেখে দেবো টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ। চিন্তা করতে হবে না স্যার। তো এই হলো সিচুয়েশন, সব কিছু হয়েছে এবং সব কিছু ট্রান্সপারেন্ট। যাই হোক, তো প্রাথমিক মূল্য অনুসারে প্রায় 80,000 বাড়িঘর সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ক্ষতি হয়েছে। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নিয়মিত প্রেস ব্রিফিং, যে প্রধানত মিনিস্টার, কোনো সেক্রেটারিরা সেক্টর ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবগুলো দিয়েছেন। কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির আনুমানিক প্রাথমিক হিসাব 2,541 কোটি টাকা এগ্রিকালচার, এবং এর মধ্যে 1,08,732 হেক্টর ধানের ক্ষেত, 26,000 হেক্টর বর্ষজীবী ফসল ফলিতে নষ্ট, হর্টিকালচারের ক্ষেত্রে 711 কোটি টাকা। আসুন টিএসপিসিএল, টিপিসিএল, টিপিজিএল এবং ট্রেডার বিদ্যুৎ দপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 693 কোটি টাকা। 3,599 কিলোমিটার পরিবাহী লাইন, 5,397টা বিদ্যুতের খুঁটি, 2,616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। কতটা টাকা পাবো? 2,616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 5টি পাওয়ার ট্রান্সফরমার, 75 কিলোমিটার ইউজি কেবল, 8,700 কিলোমিটার এয়ারটেপ কেবল, 12টি আইটি ইনফ্রা এবং 2,730 কিলোমিটার পিভিসি ক্ষতি হয়েছে। বিধ্বংসী বন্যায় প্রাথমিক তথ্য অনুসারে পিডাব্লিউডি আরএনবি 1,900 কোটি টাকা, জল সম্পদের 3,000, জল সম্পদ ডিডাব্লিউএস বলছে 3,083 কোটি টাকা, গ্রামাঞ্চল যেটা বিভিন্ন রকম ওয়াটার রিসোর্স আমরা যেটা করি, এবং গ্রামাঞ্চল দপ্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ 3,009 কোটি টাকা। রাস্তাঘাট, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় সর্বক্ষেত্রে এখানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণী সম্পদ মৎস্য দপ্তরের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং একটু আগে বলছি কত গবাদি পশু, কত শুকর, ছাগল, 10 লক্ষ পোল্ট্রি বার্ড মারা গেছে। এছাড়া 5,010টি প্রজনন ক্ষেত্রে ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মৎস্য দপ্তরের জলাশয়, নদী নালা সব জলস্তর চলে গেছে। সরকার ডিপার্টমেন্টের মিনিস্টার কাছে আছে, ওনার ক্ষতির পরিমাণ 1,347 কোটি টাকা। এবং টোটাল যে পিকচার, সবটা তো দিতে গেলে সময় লাগবে। এখন পর্যন্ত যে হিসাবটা এসেছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক প্রায় 14,247 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই যে ব্যাপার, এবং আপনারা জানেন চিফ মিনিস্টার এত বড় ক্ষতিগ্রস্ত এই যে বন্যার অবস্থা, সবচেয়ে আগে ইনফর্ম কার্ডই করেছে অপোজিশন, যে একসাথে করতে হবে, এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে অপোজিশন, এবং তাড়াতাড়ি সর্বদলীয় মিটিং উনি ডেকেছেন। এখন আমরা কি করেছি? জেলা শাসক কালেক্টরগণ
লাইন দপ্তর সহ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণ শুরু করে রাজ্য জেলা স্তরের সমস্ত জরুরি অপারেশন সেন্টারকে সক্রিয় করা হয়। জল সম্পদ দপ্তর প্রতি ঘন্টায় নদীর জলস্তরের রিপোর্ট পাঠাতে শুরু করে। রাজ্য বিপর্যয় মোকাবেলার এসডিআরএফ যেটা মোট 32টা দল এবং 14টি টিএসআর ব্যাটালিয়নের 465 কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিযুক্ত করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ মোট 11টি দলের বন্যা পরিস্থিতির সময় মোতায়েন করা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে এনডিআরএফ এর অতিরিক্ত 8টি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে শিলচর থেকে একটি দল চলে আসে, ওই যে আমাদের রঞ্জিত বাবু বলছে। 4টি দলকে অরুণাচল প্রদেশ থেকে এয়ারলিফট করা হয়েছিল এবং 3টি দলকে বিহার থেকে এয়ারলিফট করা হয়েছিল। 240 জন কর্মী নিয়ে এনডিআরএফ এর 8টি অতিরিক্ত দলকে একত্রিত করে উদ্ধার কাজে নামানো হয়েছে। গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারতীয় বিমান বাহিনী 3টি হেলিকপ্টার মোতায়েন করে খাবারের প্যাকেট এয়ার ড্রপিং এর জন্য ব্যবহার করা। আমাদের রঞ্জিত বাবু জলের তলায় ওনার আইকার টাইপের বড় জাহাজ সব ক্ষতি হয়েছে। উদ্ধারের জন্য এনডিআরএফ এর 2টি দলকে অমরপুর মহকুমায় এয়ার ড্রপিং করা হয়েছে। আসাম রাইফেলের 2টি কলাম উদ্ধার অভিযানের জন্য নিযুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য 53টি ফায়ার স্টেশনের সকলকে উদ্ধার অভিযানে লাগানো হয়েছে। এছাড়া 1000 জন প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আরেক আছে 900 জন আপদা মিত্র স্বেচ্ছাসেবক যারা ইমার্জেন্সিকালীন কাজ করে। সংসদ দপ্তর, বন দপ্তর, টাস্ক ফোর্স 54টি বিপর্যয় মোকাবেলা দল অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য নিযুক্ত করা হয়েছে। মূল সিদ্ধান্ত গৃহীত কি করা হয়েছে? গোটা রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল সংযোগ উন্নত করতে ইন্টার সার্কেল রোমিং, যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সহযোগ্য ছিল না, সুবিধা চালু করা হয়েছে। ত্রাণ শিবিরগুলোতে খাবার, বহনযোগ্য পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 40,000-এর বেশি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে, যার মধ্যে গোমতী দক্ষিণ জেলার প্রায় 10,000 খাবারের প্যাকেট বিমান থেকে বিতরণ করা হয়েছে। পর্যটন বিভাগের অধিকর্তার নেতৃত্বে অনুমোদনের মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণের জন্য এনজিওগুলির সাথে যোগাযোগের জন্য অন্যান্য দপ্তর আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এনজিওগুলির সাথে একাধিক বৈঠক করেছে এবং দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে। নজিরবিহীন পরিস্থিতির সর্বোচ্চ পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ঘন্টায় ঘন্টায় এবং আমাদের মিনিস্টাররা ডিপার্টমেন্ট অনুযায়ী উনি খোঁজ খবর নিচ্ছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিবের সভাপতিত্বে রাজ্য নির্বাহী কমিটি, যেটা এসএসসি বলি আমরা, বন্যা পরিস্থিতি পর্যন্ত একাধিক বৈঠক করা হয়েছে। 24 আগস্ট 2024 মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি একটি সর্বদলীয় মিটিং করা হয় এবং আপনাদের সাজেশন অনুযায়ী আপনার সাজেশন দিয়েছেন। কেউ বলছেন ভোট ইন্টার যেতে এবং কেউ বলছেন যে আগে অফিসাররা আসুন এবং আপনাদের কথার গুরুত্ব দেওয়া হয়েছে। ত্রাণ পুনর্বাসন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব জেলা শাসকদের সঙ্গে নিয়মিত পর্যালোচনা করেন। পাশাপাশি অন্য দপ্তরের সচিবগণ বন্যা পরিস্থিতি মোকাবিলা কার্য পুনরুদ্ধার ব্যবস্থার জন্য তাদের ফিল্ড স্টাফদের সাথে নিয়মিত পর্যায়ে অন্যান্য পদক্ষেপ আমরা কি নিয়েছি। ত্রাণ পুনর্বাসন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এনডিআরএফ 8টি জেলায় 69 কোটি 69 crore এবং কৃষি বিদ্যুৎ দপ্তরকে 5 কোটি টাকা করে মোট 79 কোটি টাকা প্রদান করেছে। ভারত সরকার গত 22 আগস্ট 2024 বিপর্যয় মোকাবিলার জন্য, যেটা আপনি বলছেন এটা আপনার পরে প্রথম, এটা 40 কোটি টাকা অগ্রিম প্রদান করেছে। এটা আপনি কারেক্ট, কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এনডিআরএফ অ্যাডভান্স দিয়ে দিয়েছে। আমরা এই কাজে ব্যবহার করবো। এটা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য দপ্তর ত্রাণ শিবির বন্যা প্রভাবিত এলাকায় আগাম স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে। পানীয় জল স্যানিটেশন দপ্তর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য জল ব্যবস্থাপনা, নিরাপদ স্যানিটেশন অনুশীলন সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি, যেটা আমরা এসওপি বলি, জারি করেছে। সমস্ত দপ্তরকে ক্ষয়ক্ষতির প্রমাণ রাখার জন্য সময় এবং তারিখে, এটা হলো ট্রান্সপারেন্ট, স্ট্যাম্প সহ জিওট্যাগ যুক্ত ফটোর মাধ্যমে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগত সকল নথি এবং শংসাপত্র ডিএমও কালেক্টর সিঙ্গেল উইন্ডো সিস্টেম বাস্তবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা বলার পর এছাড়া রাজ্য সরকার প্ল্যান নিয়েছে, মুখ্যমন্ত্রী সরকার দিল্লির সাথে কথা বলেছে।
রাজ্য সরকারের অনুরোধে ভারত সরকার অ্যাডভান্স ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম IMCT নিয়োগ করেছে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত সরজমিনে মূল্যায়ন করে 28 থেকে 31 আগস্ট তারা রাজ্যে ছিলেন এবং সফল করেছেন। এ ছিল BC যোশী চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। জিটু দাস, ডাইরেক্টর, ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। শ্রী মহেশ কুমার, ডেপুটি ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ এক্সিকিউটিভ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নিউ দিল্লি। প্রদীপ কুমার মিনা, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, রিজনাল অফিস, গুয়াহাটি। শ্রী শশাঙ্ক ভূষণ, ডাইরেক্টর, মিনিস্ট্রি অফ জল শক্তি। শ্রী উমেশ কুমার রাম, জয়েন্ট ডাইরেক্টর, দিশা, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তাহলে কোন কোন ক্ষেত্রে কারা আসা উচিত? রাজ্য সরকার থেকে বলা হয়েছে, সাথে সাথে টিম পাঠিয়ে দিয়েছে। দলটি দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, কোয়াই এগুলি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা শিবিরে ক্ষতিগ্রস্তের সাথে মত বিনিয়োগ করেছেন। 30 আগস্ট 2024 মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আলোচনা করেছেন। রাজ্য সরকার ভারত সরকারের কাছ থেকে অতিরিক্ত তহবিল চাওয়ার জন্য ক্ষতির মূল্যায়ন সম্পর্কে একটি স্মারকলিপি প্রস্তুত করেছে। পুনরুদ্ধার ক্ষতিপূরণ এগুলির জন্য আমরা অলরেডি আমরা যেটা বলছেন কত টাকা চাওয়ার জন্য এগুলি প্ল্যান করি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত 33 জন, আজ কালকে পর্যন্ত ছিল 4 জন। 33 জনের মৃতের মধ্যে 20 জনের পরিবারের সদস্যদের থেকে সম্পূর্ণ 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং বাকি মৃতের পরিবার সদস্যরা মোট 95,90,000 টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিয়েছে। সাউথে 14, ওই যে 20 জনের মধ্যে সিপাহীজলা 4, ওয়েস্ট 1 এবং কোয়াইতে 1 এদের দেওয়া হয়েছে। এবং 2 জনের যে তথ্য বলছি মৃত্যুর খবর, এটা সম্প্রতি পাওয়া গেছে, এটাও ব্যবস্থা নিচ্ছে। এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল, যেটা আমাদের মন্ত্রীপদে বলেছেন, PMNRF, মৃত নিকটাতে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা পরিবারের সদস্যদের অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জেলা পর্যায়ে সহায়তা শুরু হয়েছে। এখন পর্যন্ত 1995 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সহায়তা দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ 1,70,00,000 টাকা, কিচ্ছু নাই। তাৎক্ষণিক যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য বাড়িঘরের ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্যায়ন শুরু করেছে জেলা প্রশাসন। 24টি বিদ্যুৎ বিভাগে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে প্রায় 90% মতো। 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত রাজ্যে 4,768 স্কুলের মধ্যে 110টি স্কুল বাদে সব স্কুল খোলা হয়েছে। এখন যে 4টি জেলার সমস্ত স্কুল খোলা হয়নি সেগুলো হল ধলাই 6টি, সিপাহীজলা 30টি, গোমতীতে 42টি, দক্ষিণ জেলায় 32 স্কুল রয়েছে। 28 আগস্ট 2024 অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু হয়েছে। মোট 9,278টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে এবং 963টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র টেক হোম সুবিধার মাধ্যমে কাজ করছে। বাকি 8টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জল নেমে গেলে চালু করা হবে। স্যার, এই বন্যা পরিস্থিতি সারা দেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষিত হয়েছে। দেশের কয়েকটি রাজ্য ইতিমধ্যে সরকার পাঠিয়েছে, আমরা দেখেছেন। রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, নাগরিক সমাজ এবং বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসেছেন। তাদেরকে আমি স্যালুট জানাই স্যার। আমি এরকম দেখিনি, একবার করোনার সময় দেখেছি আর এখন দেখি স্বতঃস্ফূর্তভাবে মানুষ, কাউকে বলতে হচ্ছে না। ঠিক আছে, কোনো জিনিস যারা দিতে আসে যে তারা মনে করে একটা রেকর্ড রাখি, এই জন্য পুরা তো এগুলি করতে হয়। এগুলি তাদের স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। কালকে একটা চেক আমার কাছে দিয়ে গেছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমি চিকিৎসা নিই বলে যে আমাদের না প্রবলেম হলে চলবে, আপনি দিয়ে দেবেন। তো এরকম দিচ্ছে, নিজেদের সাহায্য মতো মুখ্যমন্ত্রী দান করছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি বা সংস্থার পক্ষ থেকে সরাসরি এটা আবার দান করছে, আবার কিন্তু সরাসরি কেউ যাচ্ছে। যেমন কালকে আমরা পরিবেশ ব্যাপার না, পুরো টিম নিয়ে সাউথ আফ্রিকা কিন্তু চিফ মিনিস্টার প্রান্ত ব্যাপার এবং গভর্নমেন্টের কিছু উনি দিচ্ছেন। আপনারাও গেছেন কোথাও কোথাও, ওনারাও যাচ্ছেন, বিভিন্ন মানুষ যাচ্ছে। তো এটা স্বাস্থ্য শিবির, কর্মচারীদের, চিকিৎসা শিবির আয়োজিত হচ্ছে। রাজ্য সরকার দুর্যোগ পরিস্থিতিতে সকল স্তরে নাগরিকের কাছে প্রশাসন সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছে। আপনারা যারা আজ বিধানসভা উপস্থিত হয়েছেন, অবশ্যই বেঞ্চ, ট্রেজারি বেঞ্চ, আপনারা যার পরিমাণে সাহায্য করছেন
এবং মানুষের কাছে রয়েছেন। এই বিপদে আরও আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা চাই, কোনো গ্যাপ থাকতে পারে। আমি বলি না আমার সরকারের সবগুলি কাজ, এই জন্যই তো আলোচনা, এই জন্য বলছি আরও আলোচনা করুন। গ্যাপ থাকলে টাইম টু টাইম আপনারা বিচক্ষণ মানুষ, জিতেনবাবু এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, আপনারা যথেষ্ট আছে, আপনাদের সিনিয়র মেম্বার অনেকে আছেন প্রশাসনের, টাইম টাইম প্রশাসনকে জানাবেন এবং আপনাদের কথা এখানে আমাদের অফিসার্স, হাই অফিসিয়ালস রয়েছে, তারা শুনছে, আপনারা যা বলেছেন নোট করেছেন, তবুও যাতে ওনারাও কোনো ফাঁকি না দিতে পারেন সেই জন্য বলছি যে যেগুলি ডিমান্ড করেছেন যাতে চিফ মিনিস্টারকে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা ক্যাবিনেটে এটা ডিটেলস আলোচনা করতে পারি। আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা চাই এবং আপনাদের যে প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, এটা রাজ্যে এখানে যারা আছে অ্যাজ এ সিনিয়র মিনিস্টার হিসেবে আমি আশ্বস্ত করতে পারছি, আপনাদের আশ্বস্ত করছি যে আপনাদের যে আলোচনা এটা গুরুত্ব দেওয়া হবে নিশ্চয়ই। আমাদের শুধু এখন যেটা এই যে একটু একটু প্রচার, এগুলিও এখন এত সত্যি বলছি, বহুদিন পরে একটা যেহেতু আমরা বুঝি তো যতই আমরা ঝগড়াঝাটি বিরোধী বলি না কেন, কিন্তু গ্রেটার ইন্টারেস্ট আমরা উইয়ারিং এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে আপনাদের সাজেশন ওয়েলকাম এবং সত্যি আগামী দিনে আমাদের এবং উই ক্যান ডু পারবো আমরা একটা গান আছে না, ঈশ্বর কি না বানানো বলো বানানো এবং আমার বিশ্বাস এই সরকার এটা সেই বিষয়ের কাম আমরা পারবো। এখানে যারা আছেন অডিয়েন্স আপনারা সবাই মিলে আমরা পুনরুদ্ধার করবো এবং পারবই। নেগেটিভ বলে শব্দ পারবই জানি পারবো, সুতরাং আপনাদের কথা মূল্যায়ন হবে। কোনটা আর বাকি তোমার দিয়ে নেই আচ্ছা শেষ করে আরে শেষ করে রিপোর্টটা আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে হাউসকে ভিজিট করার অধিকার কে দিচ্ছে? হ্যাঁ আপনি একটু বলেন, কারণ আমার আইএলপি ঠিক আছে, রিপোর্ট আমার কাছে আছে। ডিসকাশন যদি কিছু ভুল থাকে হেভি যদি ভুল কিছু বলে থাকি ঠিক আছে। আমাদের সব আমি মনে করি আমরা সবাই না তো আমি মনে করি না এটা স্যার সুন্দর আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস যে আমরা এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই এক থাকবো, এই অঙ্গীকার এবং এক্সেলেন্স আমরা রাখলাম। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। আমার একটা সাবমিশন বা প্রপোজাল বলবেন তো নিশ্চয়ই বলবেন, সুযোগ পাবেন, আমি বলছি তো বলবেন। না না এটা এখনই বলতে হবে না, আমাকে সুশান্ত বলতে দিন না।